আর কোনো অন্ধকার ঘরে প্রতিমাটা তৈরি করে, বাথরুমে তৈরি মাঝে মাঝে কালী পুজোতে কাজে লাগবে এটা। যার লাইটিং কেনার সামর্থ্য নেই আমাকে নিয়ে যাস, সেটা দেখবি না, শুধু রেটা দেখ আলোক রশ্মি কিভাবে যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে আলোক রশ্মিটা যাচ্ছে এবার প্রিজমের মধ্যে দিয়ে যাবে, ওর প্রতিসরণটা শুধু খেয়াল করবি কোন দিকে ঘুরে যাচ্ছে। লাইট পাতা দেখা যাচ্ছে ইয়েলো কালারে, হচ্ছে না? দেখ আমি যতই উপর দিয়ে করি আলটিমেট যাওয়ার কথা এই দিকটা, কিন্তু প্রিজম যে ঢুকিয়ে দিলাম অন্ধকার ঘরে ভালো স্পষ্ট বোঝা যায়। মোটামুটি কালার করে নোটটা সবাই খুলে রাখ। নোটটা সাথে রাখবি। ওকে, আজকে শুরু করব হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সংকট কোণ থেকে শুরু করব, তাই তো? সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা দেখ, দুটো মিডিয়াম নিচ্ছি, একটা ঘন মিডিয়াম, একটা হচ্ছে লঘু মিডিয়াম। এটা হচ্ছে তাদের বিভেদ তল। ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যদি আসে, লঘু মাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না রে? আচ্ছা, কোণটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, আপতন কোণটাকে, তাহলে এটা আরও দূরে সরে যাবে। এমন একটা কোণ পাওয়া যাবে যে কোণের জন্য এটা একদম তল ঘেঁষে চলে যাবে, হবে তো? তো কিছু একটা আপতন কোণ পাওয়া যাচ্ছে যেই কোণের জন্য প্রতিসরণ কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, খেয়াল করবি, আদারওয়াইজ কিন্তু এই 90 ডিগ্রিটা হবে না। আর লঘু মাধ্যমে গেলে দূরে সরে যায়, এই কোণটাকে বাড়াতে গেলে একদম অবিলম্বের তল ঘেঁষে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা পার্টিকুলার কোণের জন্য প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, যে কোণের জন্য হবে সেই কোণটাকে বলা হবে সংকট কোণ। বুঝতে পারলি আমার কথা কি বললাম? এটা আর কিছুই না, এটা হচ্ছে এক ধরনের আপতন কোণ, একটা স্পেশাল কেস যে ক্ষেত্রে প্রতিসরণটা কোণ কত হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এই যে আপতন কোণ আই, এটাকে থিটা সি দিয়ে প্রকাশ করা হয়, সি ফর ক্রিটিক্যাল। ঠিক আছে, সংকট কোণকে কী দিয়ে প্রকাশ করা হচ্ছে? থিটা সি। ঘন মিডিয়ামের প্রতিসরাঙ্ককে তুই মিউ 2 বলে দে, আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ককে মিউ 1 বলে দে, পরে এটাকে আমি বাই মিডিয়ামও ধরে নিতে পারি আমার ইচ্ছা। আচ্ছা, তাহলে স্নেলের সূত্র যদি ইউজ করি আমি এরকম লিখতে পারবো, মিউ 2 সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ 1 সাইন 90 ডিগ্রি, পারবো লিখতে? ওকে, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু মিউ 1 বাই মিউ 2, হবে না লেখা? ওকে, দেন সাইন থিটা সি ইজ ইকুয়াল টু, এটাকে কী বলবো রে? 2 মিউ 1 বলবো নাকি 1 মিউ 2 বলবো? এটাকে বলবো 2 মিউ 1, যেটা পরে থেকে সেটা আগে বসে যায়, 2 মিউ 1। এই যে প্রতিসরাঙ্কটা কার? এটা 1 নং মিডিয়ামের, মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমরা তো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের আকারে লিখবো সবসময়, ঠিক আছে? এটা লিখলেও কোনো ভুল নেই, তবে আমরা সাজাবো ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রকাশ করা হয় 1 মিউ 2 দিয়ে, আর এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে রেসিপ্রোকাল, উল্টো 1 বাই 1 মিউ 2। বুঝতে পেরেছিস এতটুকু? অসুবিধা নেই। যদি এটা বায়ু মিডিয়াম হয়ে যায় তাহলে এই মিউ 1টাকে তুই 1 বলবি, মিউ 1টাকে 1 ধরে নিবি, তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 1 বাই মিউ। মোট কথা নিচে যেটা মিউ থাকবে সেটা হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক লঘু মাধ্যমের সাপেক্ষে। তাহলে এদের মধ্যে একটা রিলেশন হয়ে গেল, সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ অথবা 1 মিউ 2। যদি তোকে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দেয় তাহলে সেই মাধ্যমের সংকট কোণ কত হবে তুই এখান থেকে বের করতে পারবি, ঠিক আছে? বা সংকট কোণ যদি বলে দেয় তুই প্রতিসরাঙ্ক বের করতে পারবি। ক্লিয়ার হয়েছে? এটা হলো সংকট কোণের কনসেপ্ট। আচ্ছা, যদি আমি লঘু থেকে ঘনতে নিয়ে আসতাম তাহলে কি এমনটা হতো? যদি আমি লঘু থেকে ঘনতে নিয়ে আসতাম, দেখ লঘু মিডিয়াম থেকে আসলো, ঘন মিডিয়ামে কী আসবে রে? অবিলম্বের কাছে সরে আসবে। এটাকে তুই আরও বাড়িয়ে দিবি, এটা হয়তো একটু দূরে গেল, তাই না? এটাকে আরও বাড়িয়ে দিলি, হয়তো একটু দূরে গেল। 90 ডিগ্রি তো কখনোই হবে না। হ্যাঁ, তুই যদি এটাকে একদম তল ঘেঁষে পাঠাস, পুরোপুরি যদি 90 ডিগ্রি করে দিস, তাহলে একটা কোণ এখান দিয়ে বেরাবে, সেই কোণটাকে তুই আবার সংকট কোণ থিটা সি বলতে পারিস। উল্টো ঘটনা। অ্যাকচুয়ালি তোর কনসেপ্ট হচ্ছে এটাই, ঘন থেকে লঘুতে যাবে, যে কোণে আপতিত হবে যাতে করে 90 ডিগ্রি প্রতিসরণ কোণ পাওয়া যায়, তাহলে সেই কোণটাকে বলবো সংকট কোণ। ঠিক উল্টো, যদি এখানে 90 ডিগ্রি কোণে এসে পড়ে তাহলে সংকট কোণে বেরিয়ে যাবে লঘু থেকে ঘনতে। তাহলে সংকট কোণ পাওয়ার জন্য আমার শর্ত হচ্ছে ঘন থেকে লঘু মিডিয়ামে আলোক রশ্মিকে পাস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কী হবে? আমি যদি এর থেকে আরও বেশি কোণ দিয়ে দিই, দিতেই পারি, সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হয়েছে, হতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? মনে কর গ্লাস মিডিয়ামের বা কাচের সংকট কোণ হচ্ছে 45 ডিগ্রি। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কাচের সংকট কোণ কত? 45 ডিগ্রি। উপরে এটা কাচ মিডিয়াম আছে আর নিচে আছে বাই মিডিয়াম। আলোক রশ্মি আসলো, 45 ডিগ্রি কোণে যদি আপতিত হয় তাহলে এইভাবে ঘুরে যাবে, তাই না? 90 ডিগ্রি কোণে চলে যাবে, যেহেতু সংকট কোণটা আমি 45 ডিগ্রি বললাম কাচের বায়ুর সাপেক্ষে। কিন্তু আমি যদি 45 থেকে বাড়িয়ে এটাকে 46 করে দিই,
বা একটু সামান্য যদি বাড়িয়ে দিই তাহলে আলোক রশ্মি আর কোন দিকে যাবে? আর তো এই মিডিয়ামটাতে পৌঁছানোর জায়গায় নেই। এবার কি করবে, ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আর প্রতিসরণ ঘটনাটা ঘটবেই না, মানে প্রতিষ্ঠিত যে আলোক রশ্মি যেটা এই মিডিয়ামে ঢুকে যাচ্ছিল সেই রশ্মিটা আর তুই পাবি না। কী পাবি? তুই পাবি পুরোপুরিটাই এই দিকে প্রতিফলিত হয়ে যাচ্ছে, যতটা আলোক রশ্মি আসছে পুরোটাই এদিকে প্রতিফলিত হয়ে ঘুরে চলে যাচ্ছে, মানে প্রতিসরণের জন্য কোনো আলোক রশ্মি এদিকে যাচ্ছে না। এটাও একটা প্রতিফলন। এই প্রতিফলনটা একটা স্পেশাল কেস, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নাম বুঝতে পারছিস তো? অভ্যন্তরীণ কেন বলা হলো? ভেতরেই চলে গেল আবার। পূর্ণ মানে পুরোপুরি প্রতিফলন ঘটছে। আগে আমরা যেটা প্রতিফলন করেছি সেটা আংশিক প্রতিফলন, ওখানে প্রতিফলন ঘটতো প্লাস কিছু রশ্মি প্রতিষ্ঠিত হয়ে যেত। আর এই ক্ষেত্রে দেখ কোনো রশ্মি প্রতিষ্ঠিত হলোই না, যদি সংকট কোণ থেকে বেশি কোণে আপতিত হয়। ক্লিয়ার তো? এই ঘটনাটাকে কি বলবো আমরা? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TIR বলা হয়। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে অনেক গুরুত্ব আছে। এর কারণেই আমরা হিরেকে চকচক দেখতে পাই। হিরে যে চকচক লাগে দেখতে, কেন লাগে? হিরের শেপটাই কাটা হয় এমনভাবে, মানে তলগুলোকে এমনভাবে শেপ দেওয়া হয় যাতে করে আলোক রশ্মি যদি এর মধ্যে প্রবেশ করে যেন সংকট কোণের থেকে বেশি কোণে যেন আপতিত হয়। আর সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত হয় তাহলে আলোক রশ্মি অভ্যন্তরীণ প্রতিফলন হবে, কোনো আলোক রশ্মি বাইরে বেরাবে না, ওই হিরের কাচের মধ্যে তলের মধ্যে ঘোরাঘুরি করবে, তখন তুই জিনিসটাকে চকচক দেখতে পাবি। বুঝতে পারলি? কচু পাতার উপর যখন জলের বিন্দু পড়ে থাকে ওটাকেও দেখতে একটা চকচক লাগে, তাই না? কেন হয়? ওই একই কারণ। আলোক রশ্মি যদি ওর মধ্যে প্রবেশ করে যায় সংকট কোণ থেকে বেশি কোণে, তখন কী হবে? ভেতরে ইন্টারনাল রিফ্লেকশন করতে থাকে, যার জন্য এটাকে আমরা উজ্জ্বলভাবে দেখতে পাই। বোঝা গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা কী জিনিস? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের দুটো শর্ত আছে। TIR ঘটার জন্য দুটো শর্ত মেনটেন করতে হবে। এক, আলোক রশ্মিকে ঘন মিডিয়াম থেকে লঘু মিডিয়ামে যেতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আলোক রশ্মিকে ঘন মিডিয়াম থেকে লঘু মিডিয়ামে যেতে হবে। অ্যান্ড টু, আপতন কোণটাকে গ্রেটার দেন সংকট কোণ হতে হবে। সংকট কোণ থেকে বেশি কোণ না হতে গেলে প্রতিফলন ঘটবে না। ক্লিয়ার হয়েছে? তোদের নোটে আমি লিখে দিয়েছি পূর্ণ কথার অর্থ কি, অভ্যন্তরীণ কথার অর্থ কি। একবার করে রিডিং করে আর কোনোদিন পড়বি না, ঠিক আছে? শুধু একবার করে রিডিং পড়ে নিবি জিনিসটা কী বলেছে। আমাকে একটা নোট দে তো। ওকে, এবার আছে জলের মধ্যস্থিত বস্তুর, জলের মধ্যে কোনো দর্শকের দৃষ্টি। যদিও এর আগে আমি করেছি, মাছের দৃষ্টি দিয়ে বুঝিয়েছিলাম জলের মধ্যে যদি মাছ থাকে বস্তুকে কোথায় দেখতে পাবে। আজকের কেসটা একটু অন্যরকম। দেখ জিনিসটা কি। জলের মধ্যে কোনো দর্শক আছে, দর্শক আমি হতে পারি, মাছ হতে পারে, কোনো জলচর প্রাণী হতে পারে। তার দৃষ্টিটা কেমন হবে বাইরের পরিবেশের সাপেক্ষে সেটা আমরা দেখব। মনে কর এই হলো পুকুর, ঠিক আছে? ভয় লাগছে না তো পুকুর দেখে? এটা একটা পুকুর, এদিকে বাড়িঘর আছে, এদিকেও বাড়িঘর আছে, ঠিক আছে? এটা জলের লেভেল। বাড়িঘর না দিয়ে সূর্য এঁকে দিই, সুবিধা হবে। এখানে সূর্য উঠবে আর এখানে সূর্য ডুববে, তাই তো? পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে ডুবছে। নিচে যদি কোনো দর্শক থাকে, মাছ, আমি, কোনো জলচর প্রাণী কেউ যদি থাকে, ও কি দেখতে পাবে? দেখ, বাইরে তো বায়ু মিডিয়াম এটা, আর ভেতরে আছে জল মিডিয়াম, তাই না? ওটা লঘু, এটা ঘন। যখন সূর্য উঠবে, আইডিয়াল কেস, আলোক রশ্মি একদম তল ঘেঁষে আসবে এখানে। যদি এরকমভাবে তল ঘেঁষে আসবে না, বাড়িঘর আছে, আমি বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে এইভাবে হয়তো আসছে। যখন জলের উপর এসে আপতিত হবে, এই পয়েন্টটাতে আমি একটা অবিলম্ব এঁকে দিই, তাহলে এই যে কোণটা দেখতে পাচ্ছিস কত ডিগ্রি, তার মানে আপতন কোণ হয়ে গেল 90 ডিগ্রি। লঘু মিডিয়ামে যদি 90 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে ঘন মিডিয়ামে সংকট কোণে প্রতিষ্ঠিত হবে নাকি? সংকট কোণে আসলে 90 ডিগ্রিতে বেরাতো, 90 ডিগ্রি আসলে সংকট কোণে বেরিয়ে যাবে, উল্টো ঘটনা। বোঝা গেছে? সিমিলারলি সূর্য যখন ডুবছে সেই মুহূর্তে আলোক রশ্মি আসছে, এখানে অবিলম্ব আঁকবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আবার এখানে কী হবে? সংকট কোণে প্রতিষ্ঠিত হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θc। আপত্তি আছে কি এতদূর? নেই। তাহলে এখানে যে ব্যক্তি আছে বা যে দর্শক আছে, ও কি দেখছে? যে আলোক রশ্মি এখান থেকে আসছে, যখন সূর্য উঠছে আর কি, আলোক রশ্মি কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এ তো আর বাঁকা পথে দেখতে পাবে না, আলোক রশ্মিকে সোজা পথে দেখতে পাবে। ও দেখতে পাবে যে সূর্য এখানে আছে। আইডিয়ালি সূর্য দেখতে পাবে না, জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, সূর্য এখানে আছে। যখন সূর্য ডুবছে তখন ও দেখতে পাচ্ছে সূর্য এই জায়গাটায় আছে। বুঝতে পারলি ব্যাপারটা? তার মানে এই দর্শকের ক্ষেত্রে পুরো যে ওয়ার্ল্ড, পুরো পৃথিবীটা এইটুকু কোণের মধ্যেই সীমাবদ্ধ। এখানে সূর্য উঠছে, এখানে সূর্য ডুবছে, এর বাইরে কিছু নাই। বুঝতে পারলি ব্যাপারটা? পুরোটাই দেখতে পাচ্ছে, বাইরে যা আছে পুরোটাই দেখতে পাচ্ছে যদি দেখার ক্ষমতা থাকে। কিন্তু যতটুকু দেখতে পাচ্ছে সেটা হচ্ছে এইটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ, এই দিকে আর যাচ্ছে না। ক্লিয়ার হয়েছে এতটুকু? খেয়াল করে দেখ, তুই এটা তো আমি 2 ডাইমেনশনাল দেখেছি, এদিকে আর এদিকে। সিমিলারলি এদিকেও দেখতে পাবে, এইভাবে যাবে, পেছনের দিকেও বেরাবে। তার মানে কি একটা শঙ্কু আকৃতির তল তৈরি হয়ে যাচ্ছে, পুকুরের তলের উপরে একটা শঙ্কু আকৃতির তল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই শঙ্কু আকৃতির তলের কিছুটা গভীরতা আছে, মানে দর্শক যতটা নিচে আছে, এটাকে আমি এইচ দিয়ে প্রকাশ করব।
এবং তার কিছু ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটাকে আমি আর দিয়ে প্রকাশ করছি। বুঝতে পারলি এতটুকু? আমাকে বের করতে হবে এই আর ব্যাসার্ধটা, মানে কত ব্যাসার্ধের শঙ্কুর মধ্যে পুরো বিশ্বটাকেও দেখতে পাবে, পুরো পৃথিবীটাকেও দেখতে পাবে। ক্লিয়ার? একটা ফর্মুলা বেরোবে, ফর্মুলাটাকে মুখস্থ করে নেবো, ডেরিভেশনটাও দেখবো, খুব একটা কঠিন নেই ডেরিভেশন। যদি এই কোণটা থিটাসি হয়, এই কোণটাকে থিটাসি বলা যাবে? বলা যাবে এটাকে একান্তর কোণ। আর এটাও থিটাসি, তার মানে টোটাল কোণ কত? 2 থিটাসি। তার মানে যে শঙ্কুর মধ্যে সীমাবদ্ধ সেই শঙ্কুটার শিরোকোণ হচ্ছে, শিরোকোণ বলতে শীর্ষবিন্দুতে যে কোণটা, সেটা হচ্ছে 2 থিটাসি। আর অর্ধ শিরোকোণ কত? থিটাসি। অর্ধ মানে হাফ, বোঝা গেল? তো অর্ধ শিরোকোণটা আর কিছুই না, সংকট কোণের সমান। জলের সংকট কোণ বায়ুর সাপেক্ষে যেটা হবে সেটাই। এবার দেখ, আমি বের করতে চাই কাকে? আর কি? আর বের করার জন্য আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে নিচ্ছি। সিম্পল জিওমেট্রি, আলোক বিজ্ঞানে শুধুমাত্র জিওমেট্রি ইউজ করে সব কাজ হয়ে যাবে। এখানে এটা যেহেতু থিটাসি, আমি ইউজ করছি ট্যান থিটাসি। কী করে বুঝলাম এটাই ইউজ করতে হবে? সাইন থিটাসি, কস থিটাসি, এগুলো কী দোষ করলো? কোনো দোষ করেনি। এটা ইউজ করতে গেলে কী কী পাওয়া যাবে দেখ? লম্ব বাই ভূমি। এটা যদি থিটাসি হয় তাহলে লম্ব হচ্ছে আর ভূমিটা হচ্ছে এইচ, তাহলে আর বাই এইচ বলতে পারি। এইচ গভীরতা সহজেই পরিমাপ করা যায়। আর ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। থিটাসি সংকট কোণ কোনো মাধ্যমের আমার জানা আছে, এই বাহুটা তো আমি আর পাবো না বের করতে, তাই না? এটা বের করা আমার ক্ষেত্রে কষ্টকর, সেই জন্য আমি এটার ফর্মে বেরই করি, সাইন থিটা কস থিটা এগুলো ইউজ করি, অতিভুজটাকে ইউজ করলাম না। এবার দেখ, তুই চাস থিটাসিটাকে মিউ এর ফর্মে লিখতে, এটা একটা আনসার হয়ে গেল, তুই এরকম করতে রাখতে পারিস। এবার তুই চাস থিটাসিটাকে মিউ এর ফর্মে আনতে, হয়তো তোকে সংকট কোণ বলে দিল না, মাধ্যমটার প্রতিসরাঙ্ক বলে দিল। তো তুই থিটাসি এর সাথে মিউ এর একটা রিলেশন জানিস, কি রিলেশন জানিস? যে সাইন থিটাসি ইজ ইকুয়াল টু 1/মিউ। মিউটা কার? ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক। এখানে ঘনমাধ্যম কে আছে? জল, মানে জলের প্রতিসরাঙ্ক। আর যদি ওপরে দুটো আলাদা মিডিয়াম থাকে তাহলে 1 মিউ 2 বলে দেবো, ঠিক আছে? এমন কোনো কঠিন কিছু নেই। তো সাইন থিটাসি সমান সমান যদি 1/মিউ হয়, তোরা বলতো আমাকে এটা ঠিক লিখছি কিনা? কস থিটাসি সমান 1 মাইনাস রুট ওভারের মধ্যে এইটা ত্রিকোণমিতি, সাইন কস থিটাসি ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাসি করতে পারি। ট্যান থিটাসির মধ্যে আছে তো ওরা দুই ভাই, সাইন থিটাও আছে কস থিটাও আছে। সাইন থিটাসি ইকুয়াল টু কস থিটাসি, আর বাই এইচ। এবার তুই বের করতে চাস আর, তাহলে এইচটাকে গুণ করে দিলি, সাইন থিটাসির জায়গায় লিখলি 1/মিউ, কস থিটাসির জায়গায় লিখলি 1, এইটা, তাই না? একটু সিম্পলিফাই করে দিই, এইচ থাকলো 1/মিউ, রুট ওভারের মধ্যে মিউ স্কোয়ার মাইনাস 1/মিউ স্কোয়ার, এই মিউ স্কোয়ার রুট ওভারের মধ্যে আর মিউ কেটে গেল, তাই না? তাহলে থাকলো কি? এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1, যেটা আর এর সমান। বুঝতে পারলি কিনা বল? এই রাশিমালাটাকে মুখস্থ করে নেবো যে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। খুব কি কঠিন? ছবিটা দেখতেই ভয়ানক লাগছে, কত বড় না থিওরি হবে, কিন্তু কিছুই নেই এর মধ্যে, শুধুমাত্র ট্যান থিটাসির জিওমেট্রি ইউজ করলাম, আর বাকিটা তো ক্যালকুলেশন নিজের উপর ডিপেন্ড। বোঝা গেছে এতটুকু? তাহলে একটা দর্শক কত কোণের মধ্যে দেখতে পাবে? একে থিটাসি কোণের মধ্যে, 2 থিটাসি কোণের মধ্যে দেখতে পাবে। অর্ধশিরোকোণটা কত হবে? থিটাসি হবে। যে শঙ্কুর বৃত্তাকার তলের মধ্যে দেখতে হবে তার ব্যাসার্ধ কত হবে? আর হবে। আর কি করে বের করবো? যদি গভীরতা আর মিউ বলে দেয় তাহলে এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। কখনো কখনো এটাই কাজে লাগতে পারে, কখনো কখনো এটা কাজে লাগতে পারে। বুঝতেই পারছিস ডেটার উপর ডিপেন্ড করবে কোন ডেটাটা আমাকে দিচ্ছে। অসুবিধা আছে বুঝতে? ক্লিয়ার হয়ে গেল? ওকে, এবার একটু আলাদা টপিকে ঢুকবো। এতক্ষণ পর্যন্ত সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এগুলো করলাম। আচ্ছা, এবার রিয়েল লাইফের একটা সুন্দর এক্সাম্পল নিয়ে করবো। তোরা ওয়াইফাই, রাউটার এই নামগুলো তো শুনেছিস, দেখেছিস। রাউটার ইউজ করার জন্য বড় বড় তার নিয়ে চলে আসে, অপটিক্যাল ফাইবার বলি আমরা, তাই না? এই অপটিক্যাল ফাইবারটা কী জিনিস, এটাকে নিয়ে পড়বো। অপটিক্যাল ফাইবারটা কীভাবে তৈরি, এর মধ্যে কী কাজ করে, সেই জিনিসটাকে আমরা এখন দেখব, ঠিক আছে? দেখ, ফাইবার বলেছি মানে কি? তন্তু, তাই না? তন্তু কেমন হয়? সুতোর থেকেও ছোটো ছোটো হবে, একদম ন্যানো লেভেলে চলে যাবে, 10⁻⁹ মিটার এই রেঞ্জে চলে যাবে, এতটাই ছোটো, এতটাই পাতলা, চুলের থেকেও পাতলা হবে, সেগুলোকে আমরা বলবো ন্যানো বা তন্তু। বস, বলি এবার কোন রুমাল দিয়ে মুখ মুছলাম রে? এটা দিয়ে মুছেছি। আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার, আলোকবাহী তন্তু বা অপটিক্যাল ফাইবার জিনিসটা কী? দেখ, আমি একটা তন্তুকে আগে এঁকে দেখাই। একটা তন্তুকে যদি আমি জুম করে দেখি, যেহেতু ন্যানো লেভেলে আছে, অনেক ছোটো হবে, এটাকে আমি জুম করে দেখাচ্ছি। শেপটা হবে এইরকম টাইপের, কিছু একটা পোর্শন আমি কেটে নিচ্ছি, এইরকম দেখতে হবে। কি আছে? ভেতরে এক ধরনের মেটেরিয়াল থাকবে, এই যে এইটুকু সিলিন্ডার দেখতে পাচ্ছি, সেই ভেতরে এক ধরনের মেটেরিয়াল, আর বাইরে আলাদা রকমের মেটেরিয়াল, ঠিক আছে? এই তন্তুটার বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে যে মিডিয়ামটা নিয়েছি সেটা হচ্ছে ঘনমাধ্যম, আর বাইরের মিডিয়ামটা হচ্ছে লঘু মাধ্যম। ঘনমাধ্যমের নাম দেওয়া হয়েছে কোর,
ঠিক আছে, CORE, কোর, সেন্টার। বায়োলজিতে তোরা পড়েছিস কোর অঞ্চল, বাফার অঞ্চল, মনে পড়ছে, লাইফ সায়েন্সে পড়েছিলি। তো সেন্টারে যেটা থাকবে সেটা কোর। আর বাইরেরটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। কী বলা হচ্ছে এটাকে? ক্ল্যাডিং, মানে আবরণ দিয়েছে, আস্তরণ দিয়েছে, ক্ল্যাডিং কথার অর্থ। তাহলে একটা কোর আর একটা হচ্ছে ক্ল্যাডিং। কোরের ঘনত্ব, সরি, কোরের ঘন মাধ্যম হিসেবে ইউজ করা হয়, আর ক্ল্যাডিংকে লঘু মাধ্যম হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। কোনোভাবে যদি আলোকরশ্মি এখানে প্রবেশ করতে পারে, যদি কোনোভাবে আলোকরশ্মির মধ্যে ঢুকে যায়, ধরে নে আলোকরশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে এসে এখানে আপতিত হয়ে গেল এই তলটা, তাহলে এটা ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি লঘু মাধ্যমে যেতে চাইছে, আর এই যে কোণটা, এই কোণটা সংকট কোণের থেকে বেশি হয়ে গেল, সাপোজ ধরে নে হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, পুরোপুরি রিফ্লেক্ট হয়ে যাবে, তাই না? যে কোণে এখানে আপতিত হলো, এখানে যদি অবিলম্ব হবে, ঠিক সেই কোণটা এখানে পাওয়া যাবে। তারপরে আবার এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইভাবে ঘুরতে থাকবে এবং আলটিমেট এখান থেকে বেরিয়ে আসবে, মানে যত দূর যাওয়ার কথা যাবে। খেয়াল করে দেখ, এখানে আলোকরশ্মির কোনো এনার্জি নষ্ট হলো না। এখানে আলোকরশ্মি যতটা আলোকরশ্মি এর মধ্যে ঢুকেছিল ঠিক ততটাই চলে গেল, বুঝতে পারছিস? কোনোটাই রিফ্র্যাক্টেড হয়নি এখানে। তার মানে যতটুকু এনার্জি নিয়ে পাস করেছে ততটুকু এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? এই অপটিক্যাল ফাইবার কিন্তু চুলের থেকেও পাতলা। এটাকে আমি জুম করে দেখাচ্ছি। এর মধ্যে লাইট এতটা পাতলা কেন করা হচ্ছে? যাতে লাইট ঢুকলেই যেন সংকট কোণ থেকে বেশি কোণ এখানে আপতিত হয়, ঠিক আছে? এই জন্য শেপটা এরকম করা হয়েছে। তাহলে এর মধ্যে দিয়ে লাইট পাস করে যতটা এনার্জি নিয়ে ঢুকেছিল ঠিক ততটা এনার্জি নিয়ে বেরিয়ে যাচ্ছে। এটাকেই বলছি আমরা অপটিক্যাল ফাইবার। এটাকেই কাজে লাগানো হচ্ছে তড়িৎ শক্তিকে পাঠানোর জন্য। এই লাইট এনার্জির সাথে, লাইট সিগন্যালের সাথে ইলেকট্রিক সিগন্যালকে মিশিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আমাদের যে রাউটারটা আছে, ওয়াইফাইটা, সেটা মেন সোর্স থেকে ওখানে ইলেকট্রিক এনার্জিটাকে এই লাইট এনার্জির সাথে মিশিয়ে দিয়ে পাস করানো হচ্ছে। তারপরে এসে আমরা এই জায়গাটা ইউজ করি কোনো একটা বক্স, রাউটার বক্স বলি আমরা, ওইখানে ওই আলোক শক্তি আর তড়িৎ শক্তিকে আলাদা করে তড়িৎ শক্তিটাকে আমাদের কাজে লাগানো হচ্ছে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আলোক শক্তি এখানে কী হিসেবে? একটা বাহক মাধ্যম হিসেবে কাজ করছে। অসুবিধা আছে বুঝতে? অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে বুঝতে পারছিস? ছবিটা একটু দেখে নে, নোটেও ছবি দেওয়া আছে, দেখ এটা এরকম টাইপের আলোকবাহী তন্তু হয়ে থাকে। ছবিতে তোরা যেটা দেখতে পাচ্ছিস, পরের পেজেও আছে হয়তো, 2 পেজে 2টো ছবি আঁকা আছে, আমি আঁকিনি, তুলে দিয়ে দিয়েছি, বুঝতে পারছিস তো? যদি কেটে দেখিস তাহলে এরকম টাইপেরই দেখতে পাবি, লাল, নীল, হলুদ, সবুজ সব রকম কালারে একসাথে থাকে। এই অপটিক্যাল ফাইবারকে জয়েন করা খুব মুশকিল কাজ, সেই জন্য কোনো স্পেশালিস্ট আসে, দেখবি রাউটার যখন লাগাতে আসে একজনকে হায়ার করে নিয়ে আসে টাকা দিয়ে, তাই না? ওই ব্যাপারে স্পেশালিস্ট, মানে বুঝতেই পারছি এক একটা ন্যানো লেভেলের তন্তু আছে, এগুলোকে জয়েন করা সহজ কাজ না। ক্লিয়ার হয়েছে আলোকবাহী তন্তুটা কী জিনিস? আলোকবাহী তন্তুর কিছু সুবিধা, কিছু অসুবিধা। মেনলি এর সুবিধাটাই বেশি। সুবিধাগুলো কী কী? আলোকবাহী তন্তু তামার তারের তুলনায় বেশি পরিমাণে এনার্জি বহন করতে পারে। আমরা তড়িৎ শক্তি পাঠানোর জন্য কাকে ইউজ করি? তামার তারকে ব্যবহার করি। তো তামার তারের কী হয়? কিছুটা এনার্জি লস হয়ে যায়, কিন্তু আলোকবাহী তন্তুতে বুঝতেই পারছি এনার্জি লস হওয়ার পরিমাণটা যদিও হয় তাহলে খুব কম, কারণ ম্যাক্সিমাম এনার্জিকে পাস করেই দিচ্ছে। সেই জন্য তামার তারের তুলনায় আলোকবাহী তন্তুকে বর্তমানে ব্যবহার করা বেশি সুবিধাজনক, ঠিক আছে? আলোকবাহী তন্তুর এই অপটিক্যাল ফাইবারকে কাজে লাগিয়ে মেডিকেল কেসে কাজে লাগানো হয়, যেমন অপারেশনের ক্ষেত্রে যেসব শরীরের যেসব জায়গায় ধর ছুরি কাঁচি দিয়ে পৌঁছানো যাবে না, দেখতে হবে ওই জায়গাটা, তো সেইখানে ছোটো একটা ছিদ্র করে এই অপটিক্যাল ফাইবারকে পাস করানো হয় ভেতরে জিনিসগুলো দেখানো। আমরা যে ছবিগুলো দেখতে পাই স্ক্রিনে, আমরা না, ডাক্তাররা দেখতে পাই। তারা কীভাবে দেখতে পায়? ওই একটা অপটিক্যাল ফাইবারকে ভেতরে ঢোকানো হয়, তারপরে দেখতে পায়। ক্যান্সার যখন হচ্ছে, ক্যান্সার কোষকে ধ্বংস করতে হবে, এবার কেটে কুটে কি ওর মধ্যে গিয়ে ক্যান্সার কোষকে তুলে নিয়ে আসবে? তা করে না, একটা ছোটো ছিদ্র করে অপটিক্যাল ফাইবারকে ঢুকিয়ে দেয় এবং এর মধ্যে দিয়ে লেজার লাইট পাঠায়, যেটা হাই ফ্রিকোয়েন্সি লেজার লাইট থাকবে, ও গিয়ে কী করবে? ওই সেলটাকে নষ্ট করে দেবে। এরকম বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, বোঝা গেছে? দেখবি এখানে দেখা আছে আলোকবাহী তন্তুর ব্যবহারগুলো কী কী। আলোকবাহী তন্তু তামার তুলনায় ব্যবহার করার সুবিধাগুলো কী কী? দেখ, আলোকবাহী তামার তারগুলোতে কী হয় দেখবি, আমরা এই তারগুলোতে নিজেরা অবৈধভাবে হুকিং করে নিতে পারি, তাই না? বাড়ি থেকে কোনো না কোনো করে নিতে। অপটিক্যাল ফাইবার যদি এখানে চলে আসে, তুই আর এই কাজটা করতে পারবি না, কারণ তোর পক্ষে সম্ভব না ওখানে অপটিক্যাল ফাইবারকে কেটে তুই ওইখান থেকে তার নিয়ে আসবি। তার জন্য আলাদাভাবে পড়াশোনা করতে হবে, অত পড়াশোনা করবি না এইটুকু চুরি করার জন্য, তাই না? তো এই অবৈধ ব্যবহারের সুযোগটাকে কমিয়ে দিবে। তারপরে কম ক্ষমতার প্রয়োজন পড়ে। তামার তারের ক্ষেত্রে তড়িৎ শক্তিকে পাঠানোর জন্য অত্যাধিক শক্তির প্রয়োজন, সেখানে আলোকবাহী তন্তু যদি ব্যবহার করে তাহলে ক্ষমতার পরিমাণটা কমে যায়, কম ক্ষমতায় বেশি দূর পর্যন্ত পাঠানো যাবে। প্রচুর এখানে দেওয়া আছে, তোরা এগুলো পড়ে নিস। এই ছিল আলোকবাহী তন্তু, ঠিক আছে? তাহলে বলতো ঘনমাধ্যম কোনটা, কোর না ক্ল্যাডিং? আমার দিকে তাকিয়ে বল। কোর হচ্ছে ঘনমাধ্যম আর ক্ল্যাডিং হচ্ছে লঘু মাধ্যম। বানান দেখে কিন্তু তোরা পরে মুশকিলে পড়ে যেতে পারিস, ওই জন্য এখন থেকে তৈরি করে রাখ। পরীক্ষার হলে গিয়ে ভুলে গেলি কোনটা যেন ঘনমাধ্যম ছিল, ক্ল্যাডিং, বানানটা ভারী ভারী লাগছে, ওটাই বোধহয় ঘনমাধ্যম, তাই না? এরকম আবার করে দিস না, এই ভুলটাই হয়, অনেকে তুলনা করে দেয়। যাই হোক, এতটুকু হলো। আচ্ছা, এবার ঢুকবো প্রিজমে। ঠিক আছে? প্রিজমের কনসেপ্টটা ভালো করে বুঝ। প্রিজমের অনেকগুলো ক্যালকুলেশন আছে। প্রিজম তোরা চোখে দেখেছিস কোনোদিন? দেখেছিস? কোথায় দেখেছিস? আমি দেখিয়েছি, আর বাকিরা দেখিস নি, ওই জন্য আমি আজকে নিয়ে এসেছি দেখানোর জন্য, ঠিক আছে? সস্তা প্রিজম আছে, বেশি বড় না।
পরে হাতে নিবি, আগে দেখে নে, ঠিক আছে? তোদের সবাইকে পরে দেখাবো। আচ্ছা দেখ, শেপ দেখতে পাচ্ছিস, ছোট্ট ঘট্ট, দাম কত হবে ইমাজিন করতো? ক টাকা? কত দাম হবে এটা? আর কেউ কোনো আইডিয়া? 5 টাকা 10 টাকা বললো অনেকে, কাছাকাছি। হ্যাঁ, অত না, 200 টাকা মাত্র, এটার দাম 200 টাকা মাত্র। তো যাই হোক, এটা পিওর প্রিজম নেই, মানে পুরোপুরি গ্লাস দিয়ে তৈরি না। পুরোপুরি গ্লাসের যদি হয় তাহলে আরও বেশি খরচ হবে। এর মধ্যে মানে অসমসত্ব মিডিয়াম আছে। সমসত্ব মিডিয়াম, অসমসত্ব মিডিয়াম বুঝিস তো? সমসত্ব মানে কি, সব জায়গার ঘনত্ব সেম, আর এটা অসমসত্ব আছে। তুই যখন হাতে নিয়ে দেখবি তখন দেখলেই বুঝতে পারবি সব জায়গাতে ঘনত্ব সেম নেই। দেখতে দিব একটু পরে আমি। আচ্ছা, এটা ধরবি কীভাবে সেটা আগে বলে দিই। তেল লাগাবি না, সারফেস যেগুলো দেখতে পাচ্ছিস, যেগুলো চতুর্ভুজ হয়ে আছে, এগুলোতে এইভাবে হাত দিবি না, হাতের তেলটা লেগে যাবে, রিফ্লেকশন ঠিক মতো হবে না। কোনগুলোতে ধরবি? ট্রায়াঙ্গুলার যে সারফেসটা আছে, এই দুটো দান, যেভাবে আমি ধরে আছি, কখনো ফেলে দিস না আবার, হ্যাঁ, অনেকদিন ধরে জগিয়ে রেখেছি। যাই হোক, এটা হলো একটা প্রিজম। এর সারফেস তুই দেখতে পাচ্ছিস কতগুলো সারফেস আছে, পরীক্ষাতে এগুলো দিবে না সারফেস কত আছে, শুধু দেখে নে। আয়তাকার সারফেস আছে 3টা, আর ত্রিভুজাকার সারফেস 2টো, 5টা তল দিয়ে তৈরি, ঠিক আছে? এই রেখাগুলোকে বলে প্রান্ত রেখা, যেগুলোতে তলগুলো এসে টাচ করেছে। এই সাইড থেকে তুই যদি দেখিস তাহলে একটা ত্রিভুজের মতো লাগছে দেখতে, এটাকে বলা হচ্ছে প্রধান ছেদ। তুই মাঝখান থেকে যদি স্লাইস কেটে দিস তবুও তো ত্রিভুজ পাবি, তাহলে এটাকে বলা হবে প্রধান ছেদ। মানে প্রধান ছেদের শেপ কেমন হচ্ছে? ত্রিভুজের মতো, এইরকম। যখন আমি প্রিজম আঁকবো এরকম 3 ডাইমেনশনাল না এঁকে শুধুমাত্র এই ত্রিভুজ অ্যাঙ্গেলটাকে দেখাবো, ঠিক আছে? এর উপরে আলোক রশ্মি এসে পড়বে। কোন তলে আলোক রশ্মি এসে পড়বে? এই যে রিফ্র্যাক্টিং সারফেসগুলো দেখছিস, এদের মধ্যে যে কোনো একটাতে পড়বে। ধর এখানে আলোক রশ্মি এসে পড়লো, এইখানে আলোক রশ্মি এসে পড়ার ফলে এইখান দিয়ে আলোক রশ্মি এইভাবে বেরিয়ে যাবে। আমি তোদের একটু পরে দেখাবো, লাইটও আছে, লাইট দিয়েও দেখাবো, চিন্তা নেই। হ্যাঁ, ওটা দিয়েও দেখাবো। কী বললাম? আলোক রশ্মি যদি এইভাবে এখানে আসে, এইভাবে এদিক দিয়ে বেঁকে যাবে, ঠিক আছে? এখন এই আলোক রশ্মির গতিপথে এমনটা কেন হচ্ছে সেটা আগে আমরা রে ডায়াগ্রামে দেখে নিই, তারপরে বাকিটা প্র্যাকটিক্যালি দেখবো। একটা আলোক রশ্মি সেখানে আপতিত হলো, এই যে তলটা দেখতে পাচ্ছিস, প্রথম তল হচ্ছে এটা, এই তলের উপর আপতিত হলো। তাহলে এখানে আমাকে একটা অবিলম্ব আঁকতে হবে রিফ্র্যাকশন বোঝার জন্য, তাই তো? যখন আমি অবিলম্ব আঁকবো, লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে আলোক রশ্মি যাচ্ছে, তাহলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে যাবে না কাছে আসবে? কাছে আসবে। তাহলে যেত এই পথটাতে, সোজা চলে যেত, কিন্তু কী হবে, একটু অবিলম্বের কাছে সরে যাবে। ধরুন এদিকে সরে গেল, ক্লিয়ার হয়েছে? এখানে সরে যাওয়ার পর এই জায়গাটাতে এসে আবার আপতিত হলো, আলাদা কোনো মিডিয়াম পেয়ে গেছে, তখন এখানে তুই আবার একটা অবিলম্ব আঁকবি। কীভাবে অবিলম্ব আঁকবি? এইভাবে আঁক। এবার কী হচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে আলোক রশ্মি কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে যেত এই পথে, কিন্তু চলে গেল এই পথে, বুঝতে পারছিস তো? প্রথম দিকে ইনিশিয়ালি আসছিল এই পথে, কিন্তু ফাইনালি চলে গেল এই পথটাতে, এইভাবে ঘুরে গেল, পুরোপুরি প্রতিসরণ ঘটলো। দেখ, আলোক রশ্মিটা বেসের দিকে মানে ভূমির দিকে বেঁকে গেল। এই ভূমির দিকে বেঁকে যাওয়াটা কখন হবে? যখন বাইরে লঘু মিডিয়াম থাকবে আর ভেতরে ঘন মিডিয়াম থাকবে, মানে এটা কাঁচ এটা বায়ু, এরকম যদি থাকে তাহলে আলোক রশ্মি কী হবে, বেসের দিকে বেঁকে যাবে। দেখাবো একটু পরে। যদি উল্টোটা হতো, বাইরে ঘন মাধ্যম এখানে লঘু মাধ্যম, তাহলে আলোক রশ্মি এইভাবে আসতো, শীর্ষবিন্দুর দিকে বেঁকে যেত, বুঝতে পারছিস? এই অবিলম্বের কাজগুলো তখন উল্টাপাল্টা হয়ে যেত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এটা কখন হবে, যখন এটা গণমাধ্যম হবে, তখন এইদিকে বেসের দিকে বেঁকে যাচ্ছে। তোকে এখানে যেটা বের করতে দিবে সেটা হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণ বা ডিভিয়েশন অ্যাঙ্গেল। চ্যুতিকোণটা কী জিনিস? যে পথে যাচ্ছিল আর যে পথে গেল ওদের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড চ্যুতিকোণ। এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা দিয়ে প্রকাশ করবো। এটাকে কী করে পরিমাপ করব? একটু নাম দিয়ে দিই, পি কিউ আর এস। এই পথে আলোক রশ্মি গেছে, এখানে একটা আপতন কোণ আছে I1, এইটা হলো প্রতিসরণ কোণ R1, ঠিক আছে? এই কোণটা R2 আর এই কোণটা I2। অ্যাকচুয়ালি এটাকে I2 বলা উচিত, আপতন কোণ, তো আমি সিমিলারিটি মেনটেন করার জন্য এইভাবে লিখলাম, ঠিক আছে? আচ্ছা দেখ, এই ডেল্টা কোণটাকে যদি বের করতে হয়, খেয়াল করে দেখ, এই যে ত্রিভুজটার নাম দিয়ে দিই, কিউ তো লিখে দিয়েছি, টি কিউ আর, ত্রিভুজটা পাচ্ছিস? টি কিউ আর, এটা এদিকে বেরিয়ে আছে, এটা হচ্ছে ডেল্টা কোণ। দেখ ছবিটাকে তুলে ওখানে দেখালাম। এই ডেল্টা কোণটাকে যদি তোকে বের করতে হয়, তুই জানিস এটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ, তাই না? আর ত্রিভুজের বহিস্থ কোণ মানে অন্তস্থ বিপরীত কোণের যোগফল। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা, এখানে কোণটা রে, এই কোণটা প্লাস এই কোণটা, ডবল দিয়ে দিলাম আমি। ক্লিয়ার হয়েছে? তার মানে ডেল্টা ইজ ইকুয়াল টু হচ্ছে কোণ টি কিউ আর প্লাস কোণ টি আর কিউ। এইটা হচ্ছে চ্যুতিকোণ। আমার তো এগুলো দরকার নেই, আমি এগুলোকে সরিয়ে I1 R1 এই ফর্মে নিয়ে আসবো, সেই জন্য এত কিছু করছি। টি কিউ আর যেটা আছে, টি কিউ আর, এই কোণটাকে আমি বলবো I1 মাইনাস R1। কোনো অন্যায় করেছি বলে? দেখ তো, প্রথম সারফেসে এটা কিন্তু চ্যুতিকোণ ছিল, তাই না? I1 মাইনাস R1। দ্বিতীয় সারফেসে এটা হলো চ্যুতিকোণ, তার মানে ওটাকে লিখবো I2 মাইনাস R2। একটু সাজিয়ে গুছিয়ে লিখি, I1
প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এই হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা। ঠিক আছে, চ্যুতিকোণের রাশিমালা কী হলো? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার ব্যাপার হলো I1 I2টাকে তুই তো বাইরে থেকে মেজার করতে পারবি, I1 I2 বাইরে আছে, তুই কোনো না কোনোভাবে মেজার করতে পারবি, কিন্তু R1 R2 মেজার করার জন্য কি প্রিজমের ভেতরে ঢুকবি? R1 R2 তো মেজার করতে পারবি না। তাই জন্য আমি কী করবো, R1 আর R2কে রিপ্লেস করে দেবো এমন কোনো জানা মান দিয়ে, আমার মান জানা থাকবে এমন কোনো মান দিয়ে আমি এটাকে রিপ্লেস করবো। কীভাবে রিপ্লেস করছি দেখ, ত্রিভুজটাতে ABC ত্রিভুজ, এটা এই যে কোণটা দেখতে পাচ্ছিস, এই কোণটা, এটাকে বলা হয় প্রিজমের কোণ। ঠিক আছে, এই যে আমার এই প্রিজমটা দেখতে পাচ্ছিস, এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের যে এইখানে একটা কোণ ক্রিয়েট হচ্ছে সেই কোণটাকে বলা হচ্ছে প্রিজমের কোণ, এবং সেটাকে এ দিয়েই প্রকাশ করা হয়। একটা ত্রিভুজ তৈরি হচ্ছে AQR, লিখে দিচ্ছি আমি এটা AQR। এই যে ত্রিভুজটা পেয়েছিস, এই ত্রিভুজটাতে কোণ এ অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা নাম কি? নাম হচ্ছে AQR। পেয়েছিস কোণটা? আমি আর লিখছি না, নোংরা হয়ে যাবে। AQR। আর একটা কোণ আছে, সেটা হচ্ছে ARQ, মানে এই কোণটা। ত্রিভুজের তিনটা কোণ হয়ে গেল না? কত ডিগ্রি হয় তিনটা কোণ? 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এটাকে এই রাখি। AQR যেটা আছে, AQRটাকে আমি লিখবো 90 মাইনাস R1। হ্যান্ডটাই ইচ্ছা হলে লিখে দিলাম না, এই যে তলটা তার উপরে এটা অবিলম্ব, মানে পুরোপুরি কত? 90 ডিগ্রি। তার মধ্যে এতটুকু R1 আছে, তাহলে বাকিটা কত? 90 মাইনাস R1, 90 মাইনাস। সিমিলারলি ওটাকে বলবো 90 মাইনাস R2। আপত্তি নেই তো? 180 ডিগ্রি। দেখ এখানে 180 ডিগ্রি কেটে গেল, বা ওদিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে গেল। A ইজ ইকুয়াল টু কী পাওয়া যাচ্ছে? R1 প্লাস R2 পাওয়া যাচ্ছে। R1 R2 জায়গায় তুই রিপ্লেস করে লিখে দে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A। এইটা হলো আমার চ্যুতিকোণের ফর্মুলা, মেন ফর্মুলা। তোকে যদি ডিরাইভও করতে দেয়, এইটা ডিরাইভ করতে দেবে। ধৈর্য রাখ, প্রিজমের অনেক বড় বড় ক্যালকুলেশন আছে, আর অনেকগুলো আছে, কেবল তো একটা করলাম, এরকম আরও করবি 4-5টা। তাহলে কী বেরোলো চ্যুতিকোণের রাশিমালা? I1 প্লাস I2 মাইনাস A। এবার এই যে এটাকে তুই প্রিজমের কোণটাকে পরিমাপ করতে পারবি, বা তুই যখন প্রিজম হাতে নিবি প্রিজমের গায়ে লেখাই থাকবে যে এর কোণটা হচ্ছে এত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, এটা প্রিজমের লেখাই থাকবে। ঠিক আছে, তোকে আর বের করতে হবে না। তাহলে এইখান থেকে তুই চ্যুতিকোণের মানটা বের করে নিতে পারবি। এত দূর পর্যন্ত আপত্তি নেই কারো? আচ্ছা, ন্যূনতম চ্যুতিকোণ একটা টার্ম পাওয়া যাবে, মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিকোণ। দেখ, চ্যুতিকোণের মানটা ডিপেন্ড করছে মেনলি I1 এর উপর। চ্যুতিকোণের মানটা মেনলি ডিপেন্ড করছে কার উপর? I1 এর উপর। কেন I1 এর উপর ডিপেন্ড করছে? কারণ I1কে চেঞ্জ করলে তুই I2 চেঞ্জ করতে পারবি, I2 তো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি যদি I1কে চেঞ্জ করে দিই, তাহলে I2টা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আর এটা তো ফিক্সড, এটাকে তো আমি চেঞ্জ করতে পারছি না, প্রিজমকে ছোটো বড় তো করতে পারবো না। তার মানে মেনলি ডিপেন্ড করছে কার উপর? I1 এর উপর। ঠিক আছে, তাহলে I1 এর মানকে ম্যানিপুলেট করে আমি ডেল্টার মানকে কমাতে পারি, বাড়াতে পারি। বোঝা গেছে? আমাকে কী করতে হবে? চ্যুতিকোণের ন্যূনতম মান খুঁজতে হবে, মিনিমাম ভ্যালু খুঁজতে হবে। তো সেই ক্ষেত্রে I1 এর মানটা কত হওয়া উচিত, সেই কন্ডিশনটা আমি এখন বের করব। ঠিক আছে, এই কন্ডিশনটা বের করার জন্য তোদের দুইভাবে বের করতে হয়। কী কী সব পেন নিয়ে নিচ্ছি আমি, একটা পেন কোথায় চলে গেল? দেখ, চ্যুতিকোণ বের করার জন্য তোদের দুইভাবে বের করা আছে। একটা ডেরিভেশন মেথডে বের করা আছে, ইন্টিগ্রেশন ডেরিভেশন করে, আর একটা নর্মালি গ্রাফিক্যাল মেথডে। তো তোদের সুবিধা হবে গ্রাফিক্যাল মেথডে, কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র ছবি এঁকে ওখান থেকে করে নিতে পারবি। ঠিক আছে, কেমন? দেখ, I1 এবং ডেল্টা এদের মধ্যে যদি গ্রাফ প্লট করা যায়, কিভাবে প্লট করছে জানার দরকার নেই, কোনোদিন যদি প্র্যাকটিক্যাল করি তখন দেখে নেব। যদি গ্রাফ প্লট করি কার মধ্যে? I1 এবং ডেল্টার মধ্যে, তাহলে গ্রাফটা হবে এইরকম একটা গ্রাফ পাবে। এটা আমাকে জেনে নিতে হবে। এবার এই গ্রাফ থেকে তুই মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন বের করবি, ন্যূনতম চ্যুতিকোণের মান বের করবি। খেয়াল কর, এদিকে ডেল্টার মান প্রকাশ করছে, যত নিচে যাবি ডেল্টার মান কমবে। দেখ, এই পয়েন্টটাতে ডেল্টার মান সব থেকে কম, এটা হলো ডেল্টার মিনিমাম পজিশন, ডেল্টা M। ঠিক আছে, সেই ক্ষেত্রে I1 এর একটা মান আছে, I1 এর একটা মান আছে। আমি কোনো একটা লাইন টেনে দিচ্ছি I1 অ্যাক্সিসের সমান্তরাল করে, কী পাবো এই জায়গাটায়? এই জায়গাটায় পাবো হচ্ছে I1 এর কিছু একটা ভ্যালুর জন্য ডেল্টার মান পাচ্ছি এখানে, I1 এর আরেকটা ভ্যালুর জন্য ডেল্টার মান পাচ্ছি এখানে। দেখ, ডেল্টার মান দুটো সমান, I1 এর দুটো ভ্যালুর জন্য ডেল্টার মান সমান হবেই তো। এই ইকুয়েশনে দেখ, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, আর এটা 45 ডিগ্রি বললাম, তাহলে ডেল্টার তুই একটা মান পাবি। আবার যদি I1টাকে 60 ডিগ্রি করে নিস, তাহলে I2টা 30 ডিগ্রি হয়ে যাবে, একই জিনিস থাকছে, 45 ডিগ্রি হবে, তখন তুই ডেল্টার একটা মান পাবি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে I1 এর দুটো মান পাওয়া যাচ্ছে, একটাকে I1 বলে দিচ্ছি আর একটাকে I2 বলে দিচ্ছি।
এই দুটো মানের জন্য ডেল্টার মান আমি দুটো পাচ্ছি। এবার এই সরল রেখাটাকে তুই যত নিচে নামাবি এই I1 আর I2-র গ্যাপটা কিন্তু তত কমতে থাকবে। দেখ আমি সরল রেখা যদি এখানে নিই তাহলে গ্যাপটা অনেকটা কমে গেল, তাই না? I1 আর I2 এই যে গ্যাপটা এটা কমতে থাকবে একদম মিনিমাম পজিশন, মানে এই জায়গাটাতে I2 মাইনাস I1 করলে কত পাওয়া যাবে রে? গোল্লা কিছুই পাওয়া যাবে না, 0 পাওয়া যাবে, কারণ I1 I2 সেম হয়ে গেল। তো সেই ক্ষেত্রে I1 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে I2। এটা হলো মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন, মানে যে ক্ষেত্রে চ্যুতিকোণ ন্যূনতম হবে সেই ক্ষেত্রে ডেল্টার মান কত, শর্তটা কী হবে যে আপতন কোণ এবং নির্গমন কোণটা সমান। বোঝা গেছে এতটুকু? I1 ইজ ইকুয়াল টু I2। ওয়েট করা যাচ্ছে, তোরা নোটের মধ্যে এই ডেরিভেশনগুলো একটু দেখ। তারপরে বলছি দেখ I1 ইকুয়াল টু I2 কন্ডিশনটা কী পেলাম? মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন পেলাম, ঠিক আছে? এখানে আরও কিছু দেখানো যেতে পারে। ধরে নে এই বিন্দুটাতে তুই স্নেলের সূত্র অ্যাপ্লাই করছিস, স্নেলের সূত্র অ্যাপ্লাই করে তুই এরকম লিখতে পারিস যে মিউ ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1। আবার এই পয়েন্টটাতে তুই যদি ইউজ করিস তাহলে পাবি মিউ ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। এটা স্নেলের সূত্রে অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি, ঠিক আছে? যখন মিনিমাম ডেভিয়েশন পাবো তখন I1 ইকুয়াল টু I2 পাবো, তাই না? তার মানে সাইন I1 আর সাইন I2 কেটে যাবে, দুটো ইকুয়াল। তাহলে এই ক্ষেত্রে দেখ R1 ইজ ইকুয়াল টু R2 হয়ে যাচ্ছে, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে মিনিমাম ডেভিয়েশনের শর্ত হচ্ছে I1 ইজ ইকুয়াল টু I2 অথবা R1 ইজ ইকুয়াল টু R2, দুটো কন্ডিশন পাওয়া যাবে। বোঝা গেল মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন কি? I1 ইজ ইকুয়াল টু I2, আর যখনই I1 I2 সমান হবে তখনই R1 ইজ ইকুয়াল টু R2 হয়ে যাবে। অসুবিধা নেই এত দূর বুঝতে। এটা গেল তোদের ন্যূনতম চ্যুতিকোণ বের করার কন্ডিশন। কখনো কখনো এই কন্ডিশনটা ডিরাইভ করতে দিতে পারে বা শুধুমাত্র জানতে চাইতে পারে। আচ্ছা, নেক্সট আছে দেখ ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ যখন মিনিমাম ডেভিয়েশন হবে তখন প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে সেই ক্যারেক্টারিস্টিকটা এবার দেখব। বাকি ছবিগুলোকে মিটিয়ে দিচ্ছি। কটা থেকে টিউশন ছিল বিশাল? 11টায় ছিল। হোয়াটসঅ্যাপ দেখিস নি? ওই জন্যই কী হবে ওই সব দেখে। কিসে জানাবো তোকে? টেলিগ্রামে ফোন করলে ভালো হবে। ঠিক আছে, এরপর থেকে তোকে ফোন করবো। কী বের করছি এখন? প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ, প্রিজমের মধ্যে রশ্মির গতিপথ কখন? যখন ডেভিয়েশনটা মিনিমাম হবে, ন্যূনতম চ্যুতিকোণটা হবে তখন। একটা প্রিজম এঁকে নিলাম ABC, আলোক রশ্মি আসবে এইভাবে যাবে এইভাবে বেরিয়ে যাবে, তাই তো? তুই দেখলি মিনিমাম ডেভিয়েশনে I1 I2 সমান হচ্ছে R1 R2 সমান হচ্ছে। ওকে, এখানে একটা অবিলম্ব আঁকবো, এইভাবে একটা অবিলম্ব আঁকলাম। এটাকে I1 বলেছিলাম, এটা R1 ছিল, এটা R2 ছিল, এটা I2 ছিল, ঠিক আছে? R1 R2টা সেম। আচ্ছা, R1 R2 যদি সেম হয় একটু দেখতো, পুরোটাই কিন্তু জিওমেট্রি, এই অ্যাঙ্গেলটা সেম হবে না? R1 R2 যদি সেম হয় তাহলে ওই অ্যাঙ্গেলটা সেম হবে না, যেটা আমি দেখালাম। কেন? কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস R1 আর এই অ্যাঙ্গেলটা 90 মাইনাস R2। R1 R2 তো সেম, তাহলে মাইনাস করলেও সেমই আসবে, তার মানে এই কোণ দুটো সেম। তার মানে তুই বুঝতে পারছিস এখানে যে কোণে যাচ্ছে এখানেও কিন্তু সেই কোণেই যাচ্ছে, অর্থাৎ আলোক রশ্মি প্রতিসমভাবে বেরিয়ে যাচ্ছে। প্রথম ক্যারেক্টারিস্টিক কি? প্রিজমের মধ্যে আলোক রশ্মির গতিপথ কেমন হবে? প্রতিসম হবে। দেখ আমি ডার্ক করে লিখে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনগুলো। প্রথম পয়েন্ট কী লিখেছি? আলোক রশ্মি প্রতিসমভাবে নির্গত হবে প্রিজমের মধ্য দিয়ে। প্রতিসম কথার অর্থ কি? এখানে যে কোণ করেছে এখানেও সেই কোণটাই করেছে। সেকেন্ড কন্ডিশন আমরা দেখাবো যে যদি এই প্রিজমটা সমদ্বিবাহু প্রিজম হয় বা সমবাহু প্রিজম হয়, মোট কথা এই বাহু দুটো যদি সমান সমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে রশ্মিটা যেটা এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলো সেটা ভূমির সাথে সমান্তরাল হবে। এটা প্রুভ করবো। কী করে প্রুভ করবো? এখানেও সিম্পল জিওমেট্রি ইউজ করবো। কীভাবে? দেখ, তুই দুটো ত্রিভুজ পাচ্ছিস, একটা ত্রিভুজ হচ্ছে AQR, পেয়েছিস AQR এই ত্রিভুজটা, আর একটা বড় ত্রিভুজ ABC। বলতো ত্রিভুজ দুটো সদৃশ না? সদৃশ মানে কি? তিনটা কোণ করে সমান হবে, তার মানে এটা সদৃশ। যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ তুই বলতে পারিস এই ছোট ত্রিভুজের AQ বাহু
আর বড় ত্রিভুজের এবি বাহু এই অনুপাতটা, ওই ত্রিভুজের এ আর বাহু আর এই ত্রিভুজের এসি বাহু এই অনুপাতটা সমান হবে। এই অনুপাতটা যখন সমান হয়ে গেল তার মানে তুই বলতে পারিস এখান থেকে এর যা ডিস্টেন্স এখান থেকে এর তাই ডিস্টেন্স হবে, অনুপাত যেহেতু সমান। তার মানে কি এটা সমান্তরাল আছে এটার সাথে, তার মানে আলোক রশ্মি ভূমির সাথে সমান্তরাল হবে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে হয় প্রিজমটা সমদ্বিবাহু হবে, আদারওয়াইজ সমবাহু হবে, দুটো বাহুকে সমান হতেই হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, থার্ড কন্ডিশন আছে যে চ্যুতিকোণটা সমান ভাগে ভাগ হবে। প্রথম তলে একটা চ্যুতিকোণ তৈরি হয়েছে, সেই চ্যুতিকোণটা কত? সেই চ্যুতিকোণটাকে যদি ডেল্টা 1 বলি তাহলে সেটা হচ্ছে I1 মাইনাস R1। আর দ্বিতীয় তলে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে I2 মাইনাস R2। বুঝতে পারছিস তো? I1 I2 তো সমান, R1 R2 তো সমান, তার মানে ডেল্টা 1 ইকুয়াল টু ডেল্টা 2, মানে চ্যুতিকোণটাও সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের কন্ডিশন। ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে এই সব কন্ডিশনগুলো আমরা লক্ষ্য করতে পারি। তোকে 2 মার্কের দিয়েই দিল হয়তো, ন্যূনতম চ্যুতিকোণের কন্ডিশন দেখাও, ঠিক আছে, বা এক্সপ্লেন করো, এরকম দিয়ে দিল, বা প্রমাণ করতে দিল, দেখাও যে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে প্রিজমের মধ্যে আলোক রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল, এরকমও বলে দিতে পারে। বুঝতে পেরেছিস কোশ্চেন কেমন কেমন হবে? মোটামুটি কঠিনগুলো হয়ে গেল। এবার প্রিজমের প্রতিসরাঙ্ক আর হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ এদের মধ্যে সম্পর্ক। প্রিজমের প্রতিসরাঙ্ক, এই যে একটা প্রিজম একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, এর একটা প্রতিসরাঙ্ক আছে মিউ বলে দিলাম, এর সাথে কার সম্পর্ক দেখবো? চ্যুতিকোণ মানে ডেল্টার সম্পর্ক দেখবো। এগুলো বোঝার তুলনায় ট্রিকটা মনে রাখা বেশি ইম্পর্টেন্ট, কারণ তোকে যদি ডেরিভেশন করতে যাই তুই ট্রিক ইউজ করে ডেরিভেশনটা করবি। কীভাবে এগাবো? কার কার সম্পর্ক বললাম? মিউ আর ডেল্টা, এদের মধ্যে সম্পর্ক বললাম, তাই তো? তুই মিউ থেকে স্টার্ট করবি। কোনো একটা তলে যদি মিউ লিখিস, মিউ ইজ ইকুয়াল টু সাইন I1 বাই সাইন R1, এটা কোনো একটা তলে মিউ, তাই তো? আচ্ছা, এবার দেখ I1 R1কে এই দুটোকে রিপ্লেস করে আমি ডেল্টার ফর্মে নিয়ে আসবো। I1 R1কে রিপ্লেস করবো, রিপ্লেস করে কার ফর্মে নিয়ে আসবো? ডেল্টার ফর্মে নিয়ে আসবো। ডেল্টা ইজ ইকুয়াল টু জেনারেল ফর্মুলা জানা আছে I1 প্লাস I2 মাইনাস এ, এটা জানা আছে। আমি এখানে ইউজ করব মিনিমাম ডেভিয়েশন ফর্মুলাটা, একমাত্র মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আমি কি করব? মিনিমাম ডেভিয়েশন অ্যাপ্লাই করব। মিনিমাম ডেভিয়েশন যখনই অ্যাপ্লাই করব তখন ডেল্টা ইজ ইকুয়াল টু লিখবো I1 প্লাস I1 মাইনাস এ। লিখতে পারবো কি পারবো না? কারণ I1 I2 তো সমান হয়ে যায়। ওকে, এবার এখান থেকে তুই যদি I1টাকে বের করিস তাহলে তুই কি পাবি? দেখ, ডেল্টা প্লাস এ বাই 2 পাবি তো? ডেল্টা প্লাস এ বাই 2 আমি ক্যালকুলেশন করে দেখালাম না? এই যে ডেভিয়েশনটা এটা মিনিমাম বোঝানোর জন্য ডেল্টা এম লিখে দেবো, ডেল্টা এম প্লাস এ বাই 2। তাহলে I1টাকে কিন্তু ডেল্টার ফর্মে পেয়ে গেছিস, তুই এখানে I1টাকে সরিয়ে দিবি আর এই মানটাকে তুলে এনে বসিয়ে দিবি, একটা কাজ হয়ে গেল। R1 কি দোষ করলো? R1-এর কাজ করি, R1কে এবার সরাবো। মিনিমাম কন্ডিশনের ক্ষেত্রে R1 ইজ ইকুয়াল টু R2 হয় কি না? এবার তুই জানিস যে R1 প্লাস R2 করতে গেলেই প্রিজমের কোণ এ হবে, যেহেতু R1 R2 সমান তাহলে R1 ইজ ইকুয়াল টু এ বাই 2 বলতে পারবো তো? এবার এই মানটাকে তুলে এনেও ওখানে বসিয়ে দিবি। কী কী হলো তাহলে দেখ, একটা হলো সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 আর একটা হলো সাইন এ বাই 2। মনে রাখতে যদি মুখস্থ করতে যদি অসুবিধা হয় তোর তো এটা মুখস্থ থাকবেই, 2 লাইন ওখান থেকে করে নেবো, রাফ করতে বেশি সময় লাগবে না। বুঝতে পেরেছিস? আচ্ছা, এই গেল প্রিজমের প্রতিসরাঙ্ক আর হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণের মধ্যে সম্পর্ক। নেক্সট পয়েন্টটা কি আছে? পাতলা প্রিজম। পাতলা প্রিজম আবার কী জিনিস? পাতলা প্রিজম হচ্ছে সেই প্রিজম যার প্রিজমের কোণের মানটা খুবই ছোট, নর্মালি 10 ডিগ্রির থেকে কম, কোনো কোনো বই আবার 4 ডিগ্রির কম লেখা আছে। তুই এইটুকু মনে রাখ, প্রিজমের কোণটা খুব ক্ষুদ্র, ঠিক আছে? মান নিয়ে আমার কোনো দরকার নেই। সেই ধরনের প্রিজমকে আমরা বলবো পাতলা প্রিজম। এই প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালাটা বের করব। মনে কর এই একটা পাতলা প্রিজম নিয়েছি, থিন প্রিজম, এই কোণটা খুবই কম, নর্মালি 10 ডিগ্রি থেকে কম, ঠিক আছে? কোনো আলোক রশ্মি এসে যদি এখানে আপতিত হয়, আমি যদি এখানে অবিলম্ব আঁকি তাহলে এই যে কোণটা এটাও খুব কমই হয়, কারণ যেহেতু প্রিজমের কোণটা কম আছে, আলোক রশ্মি ম্যাক্সিমাম যখন এসে আপতিত হবে তখন সেই কোণটাও খুব ক্ষুদ্রই হবে। I1 যদি ক্ষুদ্র হয়ে যায়, তাহলে R1টাও ক্ষুদ্র হবে। R1 ক্ষুদ্র হওয়া মানে R2 ক্ষুদ্র হওয়া, R2 ক্ষুদ্র হওয়া মানে I2টাও ক্ষুদ্র হওয়া। মানে মোটামুটি বুঝতে পারছিস কী বলতে চাইছি আমি? I1 R1 R2 I2 সবাই কি ক্ষুদ্র, ছোট। আর যখনই সবাই ছোট হয়ে যাবে তখন তুই সাইন থিটা ইজ ইকুয়াল টু বলতে পারিস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু বলতে পারিস
1, আবার ট্যান থিটা ইকুয়াল টু থিটা বলতে পারিস, বলে রাখলাম, এখন কাজে লাগবে না, ট্যান থিটা ইকুয়াল থিটা বলতে পারিস। এটা হচ্ছে ক্ষুদ্র কোণের কনসেপ্ট। তুই জানিস যে মিউ ইজ ইকুয়াল টু হয় সাইন আই বাই সাইন আর, তাই তো? এই কন্ডিশনটা তোর আগে থেকে জানা আছে। এবার যেহেতু কোণগুলো খুবই ক্ষুদ্র, তাহলে তুই মিউ ইজ ইকুয়াল টু বলতে পারিস I1 বাই R1, I2 বাই R2 বলতে পারিস না এরকম? যদি I1টাকে বের করিস মিউ এর ফর্মে, তাহলে পাবি মিউ R1, আর I2টাকে বের করতে গেলে পাবি মিউ R2। এবার তুই চুতি করে চলে যা ডেল্টা, ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, পাবি এরকম। I1 এর জায়গায় বসিয়ে দিলাম মিউ R1, I2 এর জায়গায় বসিয়ে দিলাম মিউ R2 মাইনাস এ। মিউ কমন নিলে কি থাকছে? R1 প্লাস R2কে কী বলি আমরা? বল না রে, এ বলি। R1 প্লাস R2কে এ বলি, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ। এটা হচ্ছে ডেল্টার ফর্মুলা, চ্যুতিকোণের ফর্মুলা। এই যে চ্যুতিকোণের ফর্মুলাটা বেরালো, সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না এটা, এটা শুধুমাত্র পাতলা প্রিজমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ আমাকে কী করতে হবে? জেনারেল ফর্মুলা করতে হবে, I1 প্লাস I2 মাইনাস এ। আপত্তি আছে এতদূর? নেই তো? ওকে, পাতলা প্রিজমের একটা কনসেপ্ট করলাম। এবার এই পাতলা প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি লম্বভাবে এসেও আপতিত হতে পারে। তো লম্বভাবে যদি আপতিত হয় I1টা 0 হবে, R1টা 0 হবে, R2 I2 কিছু একটা থাকবে। এই ক্যালকুলেশনটা আমি করালাম না, নোটে করা আছে, তো একবার দেখে নিবি, পারবি, এটা সহজ ক্যালকুলেশন আছে। নেক্সট পয়েন্ট কি আছে? প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান। কথাটার মানে কি রে? বাংলাতে লেখা আছে, তাও বুঝতে পারবি না। প্রিজম থেকে আলোক রশ্মি যেন না বের হয়, ঠিক আছে, যে কোণে আপতিত হোক না কেন, আলোক রশ্মি যেন প্রিজম থেকে না বেরোয়, তার জন্য আপতন কোণের সীমাস্থ মান কত হতে হবে? লিমিটেড মানটা কত হতে হবে? আপতন কোণকে কত হতে হবে যাতে করে এই কোণে আসতে গেলে আলোক রশ্মি প্রিজম থেকে বেরাবে না? তো প্রিজম থেকে বেরাবে না, তার ছবিটা কেমন হবে সেটা একটু আগে দেখি। সীমাস্থ মান, এই হলো প্রিজম। আলোক রশ্মি তো আসবে ভদ্রভাবে আগের মতোই, এইভাবে আসবে। এবার কি হচ্ছে? এখান থেকে বেরাবে না। তো এখান থেকে না বেরানোর মিনিমাম কন্ডিশন হচ্ছে তল ঘেঁষে চলে যাওয়া, তাহলে তো আলোক রশ্মি বেরালো না ওখান দিয়ে। বা হতে পারে যে পুরোপুরি ইন্টারনাল রিফ্লেকশন ঘটে গেল, ঘুরে চলে আসলো। তো আমি মিনিমাম কন্ডিশন নিয়ে চলছি, সেটা হচ্ছে যে তল ঘেঁষে চলে যাওয়া, তাহলে আলোক রশ্মি প্রিজম থেকে বেরালো না। ঠিক আছে, এই যে আলোক রশ্মি বেরালো না, তার জন্য আপতন কোণটাকে কত হতে হবে? এই I1 এর মানটা কত হতে হবে সেটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার হলো? দেখ কীভাবে এগাচ্ছি, এই টাইপের থিওরিগুলোতে শুধুমাত্র এগানোর প্রসেসটাকে মনে রাখতে হবে। আমি যেভাবে মনে রেখেছি কীভাবে এগাবো, মুখস্থই করে নিয়েছি, তোরা এরকম মুখস্থ করে নিবি, বোঝা তো আলাদা দিক। কী বের করতে হবে আমাকে? I1 এর লিমিটেড ভ্যালু বের করতে হবে, তাই তো? তাহলে I1টাকে রাখি সাইন I1, আর বাকিগুলোকে ওদিকে নিয়ে চলে যা, বুঝতে পারলি? এবার I1টাকে রাখবি, সাইনটাকে নিয়ে গিয়ে সাইন ইনভার্স করে দিবি, পরে করবো, এখানে কিছু কাজ করিনি, তারপরে সাইনটাকেও নিয়ে চলে যাবো। ঠিক আছে, কী কাজ করবো? এখানে মিউ রাখি, R1কে সরিয়ে এ মাইনাস R2 লিখলে কি তোদের আপত্তি হবে? R1 প্লাস R2 এই হয়, এ মাইনাস R2 লিখে। সুবিধা কী হলো এতে করে? দেখ এখানে যে কোণটা R2, সেই কোণটা কিন্তু সংকট কোণ হয়ে গেছে। কেন এটা সংকট কোণ হয়ে গেছে? কারণ আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়েছে 90 ডিগ্রি কোণে, তাই না? তাহলে R2টাকে তুই সংকট কোণ বলতে পারিস। আচ্ছা, R2 যদি সংকট কোণ হয়, তাহলে তুই বলতে পারিস সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ বলতেই পারিস তুই এটা। ওকে, এটাকে একটু ভাঙি, বল সাইন এ মাইনাস বি এর সূত্র কি? আমি পারি না, বল। সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, হলো? রিপ্লেস করি, সাইন এটাকে সাইনে রেখে দিই, কস R2 যেটা আছে এটাকে লিখবো √1 মাইনাস সাইন স্কোয়ার R2। কেন করবো? ওই যে সাইন R2 ভ্যালু জানি আমি, তাই না? ওই জন্য করলাম। এখানে কস এ রেখে দিই আর সাইন R2টাকেও রেখে দিই। এবার একটু ভ্যালুগুলোকে বসিয়ে দে। মিউটা থাক, সাইন এ √1 মাইনাস 1 বাই মিউ এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস কস এ 1 বাই মিউ। সিম্পলিফাই করবি, মিউ টু কমন নিবি, এদিকে ওদিকে নিয়ে আসবি, কিছু একটা ফর্ম চলে আসলো, মানটা মুখস্থ থাকবে না, প্লাস না মাইনাস হবে। এখানে মাইনাস, এই জায়গাটা মাইনাস, ও হ্যাঁ মাইনাস ছিল, মাইনাস হবে। তো এখানে মিউ টু কমন নিয়ে একটা সিম্পলিফিকেশন ফর্ম আসবে। তো
তো এই মানটা তো মুখস্থ থাকবে না, আমার মুখস্থ থাকে না, আমি এখান থেকে 2 লাইন করেই করি। এটা বোঝানোর জন্য এতগুলো লাইন করলাম, এটার পরে এই লাইন করে দেবো, তাই না, যখন আমার ফর্মুলার দরকার পড়বে। এগুলো তো কেউ দেখছে না। তাহলে এবার তুই কী করবি, I1 = সাইন ইনভার্স, তারপরে এখানে যা পেলি সেটা লিখে দিবি। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আপতন কোণের সীমাস্ত মান। মানে তুই এখানে কী কী জানিস দেখ, তোকে ধর প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ বলে দিল, প্রিজমের কোণ এটাকেও বলে দিল, ঠিক আছে। তাহলে এই ডেটাগুলো তুই যদি এখানে বসিয়ে দিস, তুই I1 এর একটা ভ্যালু পেয়ে যাবি, যে মানে আলোকরশ্মি যদি আসে তাহলে এখান থেকে আলোকরশ্মি বেরাবে। বোঝা গেল? এটাই হচ্ছে প্রিজমে আলোকরশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্ত মান হলো। এটা আপতন কোণের সীমাস্ত মান করলাম, এবার করব প্রিজমের কোণের সীমাস্ত মান। মানে আলোকরশ্মি যেভাবেই খুশি আসুক, প্রিজমের কোণ কত নেবো যাতে করে আলোকরশ্মি এখান থেকে না বেরোয়। বুঝতে পারছিস কন্ডিশন? ঘুরিয়ে দিলাম এবার। তাহলে এবার এ দিয়ে আমাকে শুরু করতে হবে, এগুলো বাদ, এ দিয়ে আমাকে এবার শুরু করতে হবে। দেখ এটা খুব সহজ আছে, তোকে বের করতে হবে এ এর সীমাস্ত মান, তাই তো। এ দিয়ে তুই রিলেশন একটাই জানিস, সেটা হচ্ছে A = R1 + R2। খুব সুন্দর একটা ফর্মুলা, এটা জানি আমরা, R1 + R2। আচ্ছা, R2 এর সাথে মিউ এর তো একটা রিলেশন আমি আগেই লিখে রেখেছি এখানে। আমি যদি মিউ এর সাথে আরেকটা রিলেশন দেখি, যে মিউ = সাইন I1 / সাইন R1, করতে পারি না? এখানে R1 আছে তো, R1কে রিপ্লেস করবো, তাহলে এখান থেকে R1টাকে বের কর, সাইন R1 1/μ সাইন I1, ঠিক আছে না? বা R1 যদি বের করতে হয় তাহলে সাইন ইনভার্স 1/μ সাইন I1, তুলে এনে এখানে বসিয়ে দে, সাইন ইনভার্স 1/μ সাইন I1, ঠিক আছে। আচ্ছা, R2 কত হবে, সাইন ইনভার্স 1/μ, সাইন ইনভার্স 1/μ, হয়ে গেল প্রিজমের কোণের সীমাস্ত মান। এটা এতটাই সহজ, বুঝতে পারলি? রাশিমালা মুখস্থ কী করে রাখবো, A = R1 + R2 থেকে রাখবো, আর R1 R2 এখানে বের করে এখানে বসিয়ে দেবো, এইভাবে মুখস্থ রাখবো। মান মুখস্থ রাখবে না, আমি বলে দিলাম, কিন্তু মুখস্থ যদি করেও নিস ওই একদিন, তারপরের দিন ভুলে যাবি, ঠিক আছে। আমি মুখস্থ করে অনেক চেষ্টা করেছি, তারপরেও হয়নি, তারপরে এগুলোই ট্রিক বানিয়েছি যে করে নেবো, দরকার নেই। এখানে দুটো স্পেশাল কেস দেওয়া আছে, বল সাইন R2 কী করে 1/μ হলো, কেউ বলবি সাইন R2 কী করে 1/μ হলো? সংকট কোণের কনসেপ্ট আসলো, এই যে 90 ডিগ্রি কোণটা পাওয়া গেছে, মানে কি এটা θc, আর θc যদি হয়ে যায় তাহলে সাইন θc = 1/μ, আমরা জানি। θcর জায়গায় শুধু R2 লিখে দিয়েছি, কোণটাকে R2 দিয়ে প্রকাশ করেছিলাম তাই। এখানে দুটো কেস দেওয়া আছে, দেখ। প্রথম কেসটা বলেছে যে I1 যদি 0 ডিগ্রি হয়, মানে কি, মানে আলোকরশ্মি যদি একদম এইভাবে এসে আপতিত হয় লম্বভাবে। প্রথম কেস হচ্ছে I1টা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এর মানটা কত হবে, বসা এখানে। I1 0 মানে কত, সাইন 0, পুরোটাই 0, সাইন ইনভার্স 0 মানে 0, আর এটা কত থাকছে, সাইন ইনভার্স 1/μ থাকছে। তার মানে প্রিজমের কোণটাকে এটা হতে হবে, আর এই কোণটা কি, এই কোণটাই তো R2, এই কোণটাই তো R2 মানে θc, মানে সংকট কোণ। অর্থাৎ প্রিজমের সংকট কোণ যত আছে সেই কোণে আলোকরশ্মিকে এখানে আপতিত হবে, প্রিজমের কোণটাকে সংকট কোণের সমান হতে হবে। এই যে প্রিজমের কোণ এ, এটাকে কার সমান হতে হবে, সংকট কোণের সমান হতে হবে। বোঝা গেল? যদি আলোকরশ্মি 0 ডিগ্রি কোণে না এসে 90 ডিগ্রি কোণে এসে আপতিত হয়, আচ্ছা 90 ডিগ্রি কোণ মানে কেমন রে, এইরকমভাবে আলোকরশ্মি যদি আসে তল ঘেসে, তবেই তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণ কত হতে হবে, ভ্যালু বসা। কোথায় বসাবি, এখানে A = সাইন ইনভার্স, আচ্ছা এটা সাইন 90 ডিগ্রি কত, 1, তাহলে থাকছে কি 1/μ, এখানেও থাকছে সাইন ইনভার্স 1/μ। আচ্ছা এটা 2 θc হয়ে গেল না, θc, তার মানে কি সংকট কোণের দ্বিগুণ কোণ হতে হবে, তবে এখান থেকে আলোকরশ্মি পাওয়া যাবে না। কন্ডিশনগুলো কিন্তু মুখস্থ রেখে দিই শর্ট কোশ্চেনের জন্য, হয়েছে? প্রাইসেস। এবার যে কটা জিনিস আছে আমি একটু নোট থেকে তোদেরকে বলে দিচ্ছি। পূর্ণ প্রতিফলক প্রিজম, কথাটা ভাঙ, পূর্ণ প্রতিফলক প্রিজম মানে এমন প্রিজম যে পুরোপুরি প্রতিফলন ঘটাবে, আলোকরশ্মিকে পুরোপুরি প্রতিফলিত করে দেবে। প্রিজমের ক্ষেত্রে সংকট কোণের মান 45 ডিগ্রির কাছাকাছি। তোদের একটু বলে দিই, সংকট কোণ কিন্তু বর্ণের উপর ডিপেন্ড করে। লাল বর্ণের জন্য সংকট কোণ আলাদা, নীলের জন্য সংকট কোণ আলাদা, ঠিক আছে। এক একটার জন্য সংকট কোণের মান আলাদা আলাদা। কার জন্য সংকট কোণ বেশি, কার জন্য কম, এটা তোরা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, প্রতিসরাঙ্কের সম্পর্ক, এগুলো থেকেই পেয়ে যাবি। হোয়াটসঅ্যাপে এক জায়গাতে আলোচনা করে দেওয়া আছে, একটু দেখবি, না বুঝতে পারলে বলবি, আমি বুঝিয়ে দেবো। আশা করছি বুঝে যাবি, অনেক কিছু বলেছি ওগুলো নিয়ে। তো যাই হোক, বিভিন্ন বর্ণের জন্য বিভিন্ন কিছু, ঠিক আছে। আমি কোনো একটা মনোক্রোমেটিক লাইট নিয়ে নিয়েছি, ধরুন রেড লাইট নিয়ে নিয়েছি। রেড লাইটের জন্য প্রিজমের ক্ষেত্রে সংকট কোণ হবে 45 ডিগ্রি ধরে নিচ্ছি। এবার একটা প্রিজম নিলাম, সেই প্রিজমটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল প্রিজম। রাইট অ্যাঙ্গেল প্রিজম মানে একটা কোণ সমকোণ, ঠিক আছে।
এবং সমদ্বিবাহু, এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটা কত হবে রে? 45 ডিগ্রি। আমার আগে বলা উচিত তোদের, এই কোণটা হবে 45 ডিগ্রি। এই প্রিজমটা পূর্ণ প্রতিফলক প্রিজম হিসেবে কাজ করবে। কীভাবে পূর্ণ প্রতিফলক প্রিজম হিসেবে কাজ করবে দেখ, যদি আলোক রশ্মি এইভাবে এর মধ্যে পাস করে, এখানে তো পুরোপুরি লম্বভাবে ঢুকলো, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আলোক রশ্মি 0 ডিগ্রি অ্যাঙ্গেলেই সোজা চলে যাবে। এখানে এসে যখন আপতিত হলো, এখানে তুই একটা অবিলম্ব আঁকবি, প্রতিসরণ ঘটবে তো এখানে, তাই না? তো এখানে তুই একটা অবিলম্ব আঁকলি, এবার বলতে পারবি এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে বল দেখি, পারবি না? এই কোণটা কত হবে? ঘুষু এটা 90 ডিগ্রি না, আর এটা 45 ডিগ্রি তো আছেই আগে থেকে, তাহলে বাকি থাকলো 45 ডিগ্রি। আবার এটা অবিলম্ব গেছে 90 ডিগ্রি, তার মানে এটাও 45 ডিগ্রি, 45 45 90, বুঝতে পারলি? তাহলে কত কোণে এসে আপতিত হলো? 45 ডিগ্রি কোণে। এবার লাইটের ক্ষেত্রে, কাচের ক্ষেত্রে প্রতিসরণকের সংকট কোণের যে মানটা আমি 45 ডিগ্রি বললাম এক্সাম্পল হিসেবে, অ্যাকচুয়ালি কাচ যদি হয় তাহলে সেক্ষেত্রে 42 43 ডিগ্রি হয়ে থাকে। এক্সাক্ট ভ্যালু আমার মনে পড়ছে না, 42 বা 43 কোনো একটা ডিগ্রি হবে। তাহলে এখানে যে কোণে এসে আপতিত হলো সেটা সংকট কোণের থেকে বেশি হয়ে গেল না? 42 বা 43 যাই হোক না কেন, তার থেকে 45 তো বেশি। আর সংকট কোণের থেকে বেশি কোণে যখন আপতিত হবে তখন কী হবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, মানে আর রিফ্র্যাক্টেড হবে না, পুরোপুরি ঘুরে চলে আসবে। তাহলে যে পথে যাচ্ছিল ওই পথে আর যাবে না, কী হবে? এদিকে রিফ্র্যাক্ট করে যাবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল এসছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট করে যাবে, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। বুঝতে পারলি ব্যাপারটা? এবার এখানে তো লম্বভাবে আসলো, লম্বভাবে বেরিয়ে গেল, দেখ পুরোপুরি রিফ্লেক্টেড হয়ে গেল, পুরোপুরি রিফ্লেক্ট হয়ে গেল। বুঝতে পারলি? এটাকেই বলা হচ্ছে পূর্ণ প্রতিফলক প্রিজম। আর এই ধরনের প্রিজমকে ইউজ করা হয় পেরিস্কোপে। নাম শুনেছিস? পেরিস্কোপ নাম শুনিস নি? কী শুনলি? শুধু পাবজি নাম শুনেছিস? পেরিস্কোপ, পেরিস্কোপ জিনিসটা কি? সাবমেরিনের মধ্যে যারা থাকে ওপরে দেখার জন্য, জলের ওপরে দেখার জন্য কিছু একটা ইউজ করে তো সিস্টেম, ওই সিস্টেমটাতে এটা ইউজ করে। সিস্টেমটা কেমন সেটাও একটু বলে দিই, জানি এগুলো নিয়ে তোদের চর্চা করার কোনো ইচ্ছা নেই, কোনোদিন ভাবিসও নি। এইরকম টাইপের একটা পাইপ থাকে, একটা হলো পাইপ থাকে, ঠিক আছে? এখানে চোখ লাগিয়ে দেখবে, আর এইদিকে বাইরের কোনো পরিবেশ আছে, একটা গাছ এঁকে দিলাম মনে কর, ছোটো বাচ্চার গাছ, ঠিক আছে? এটাকে দেখবে, জলের লেভেল এত দূর পর্যন্ত আছে, এখান থেকে আলোক রশ্মি পাস করে, এইখানে একটা দর্পণ রাখা হয়। কী রাখা হয়? একটা দর্পণ। সেখানে আলোক রশ্মি এসে যদি আপতিত হয় তাহলে এইভাবে রিফ্লেক্ট হয়ে যাবে। এইখানে আবার একটা দর্পণ রাখা হয়, এখানে এসে বেশি হয়ে গেল, এইখানে এসে আবার রিফ্লেক্ট হবে, দিয়ে এইভাবে ঘুরে গিয়ে চোখে পড়বে, সোজাসুজি আমি বস্তুটাকে দেখতে পাবো। এবার এই দর্পণের ক্ষেত্রে কী হয়? কিছু অংশ শোষিত হয়ে যায়। আমি যদি পূর্ণ প্রতিফলক প্রিজম ইউজ করি তাহলে দেখ আলোক রশ্মির কোনো শোষণই হচ্ছে না, পুরোটাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। তাহলে এই জায়গাটাতে আমি দর্পণ ইউজ না করে এরকম একটা প্রিজম ইউজ করব। এই জায়গাটাতে কি ইউজ করব? প্রিজম ইউজ করব, যাতে করে যতটা আলোক রশ্মি আসছে ততটাই যেন আমি ব্রাইটনেস সহ দেখতে পাই। বোঝা গেছে? এই জিনিসটা প্রিজমের পেরিস্কোপে ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার হলো? আচ্ছা, আরও দুটো ছবি আঁকা আছে, লাস্ট পেজে দেখ, ছবিগুলোর দিকে তাকা, আমি আঁকছি না, একটু দেখে নে। বলেছে প্রিজমের সাহায্যে প্রতিবিম্বকে সমশীর্ষ করা যেতে পারে। মনে কর আমরা লেন্স করেছি, দর্পণ করেছি, আচ্ছা দর্পণ করেছি। দর্পণের ক্ষেত্রে যখন প্রতিবিম্ব গঠন করছিলাম, কোনো জায়গায় সমশীর্ষ প্রতিবিম্ব, কোনো জায়গায় অবশীর্ষ প্রতিবিম্ব। এবার আমাকে অবশীর্ষ প্রতিবিম্বটাকে সোজা করে দেখতে হবে। ধরুন আমি দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছি, জীবনে পারবি না তৈরি করতে আমি জানি, ধর তৈরি করেছিস, অনুবীক্ষণ যন্ত্র হোক বা দূরবীক্ষণ যন্ত্র হোক। এবার ওই যন্ত্রে যে প্রতিবিম্বটা উৎপন্ন হচ্ছে সেটা উল্টো, ওটাকে তো সোজা করে দেখতে হবে। তার জন্য কি করতে হবে? এরকম প্রিজমের সিস্টেম ইউজ করা হচ্ছে। এরকম প্রিজমের সিস্টেম কি কাজ করছে দেখ, ছবিটার দিকে, প্রথম ছবিটা তীর চিহ্নটাকে উল্টোভাবে দেখানো আছে। প্রথম যে ছবিটা আছে সেখানে দেখ তীর চিহ্নটাকে উল্টোভাবে দেখানো আছে। এই তীর চিহ্ন থেকে আলোক রশ্মি বের করেছে দুটো আলোক রশ্মি সমান্তরালভাবে বেরিয়ে প্রিজমের উপর আপতিত হলো। এবার প্রতিসরণের পথটাকে খেয়াল কর, আমি স্কেল দিয়ে গেছি তবুও সমান্তরাল করতে পারিনি, বেঁকে গেছে একটু, তোরা চেষ্টা করবি বাঁকার, আমি না পারলেও চলবে। সমান্তরালভাবে আলোক রশ্মি এসে সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে। এবার তুই খেয়াল কর, যেটা তীর চিহ্নের তীক্ষ্ণ প্রান্ত থেকে এসেছিল সেই তীক্ষ্ণ প্রান্তটা উপরের দিকে চলে গেছে, আর যেটা প্রান্তবিন্দু থেকে এসেছিলো, পাদদেশ থেকে আসছিলো, সেটা নিচে চলে গেছে। তার মানে কি প্রতিবিম্বটা সমশীর্ষ হয়ে গেছে। তো এইভাবে প্রিজমটাকে সমশীর্ষকারী প্রিজম হিসেবে ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এটা একটা কেস। এইখানে আলোক রশ্মির 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়েছে, মানে আলোক রশ্মি যে পথে যাচ্ছিলো সেই পথেই গেছে। আর একটা তারপরে ছবিটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়েছে। কীভাবে দেখ প্রিজমটাকে কেমন করে রেখেছে আর বস্তুটাকে কীভাবে রেখেছে। আশা করি ছবিগুলো বুঝতে পারছিস। আলোক রশ্মি বেরাচ্ছে, কীভাবে ঘুরে গিয়ে একটা সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করলো। আলোক রশ্মি যে পথে যাচ্ছিলো ঠিক তার উল্টো দিকে ঘুরে গেল, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো? 180 ডিগ্রি চ্যুতি ঘটালো। বোঝা গেল? দুটোই সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করেছে, কিন্তু একটা 0 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে আর একটা 180 ডিগ্রি চ্যুতি ঘটিয়ে করেছে। অসুবিধা হলো বুঝতে? প্রিজমের ক্যালকুলেশন কিন্তু গুলিয়ে যাবি,
কখন কোনটা করবি। ভাবিস না যে আমি আর না দেখে সব কিছু বলে দিলাম। আমি চিটিং করেছি, মাঝে মাঝে একটু করে দেখেছি যে কীভাবে এগাতে হবে, বুঝতে পারলি? আমিও ভুলে যাই করতে করতে। তো তোদেরকে ওরকমভাবে প্র্যাকটিস করে নিতে হবে। চল এবার প্রিজমের মধ্যে দিয়ে দেখায়, তোরা প্রিজমটা একটু দেখে না সবাই। একটা জিনিস খেয়াল করবি, আমি দেখিয়ে দিচ্ছি, সবাই একবার করে দেখবি। এই যে লাইটটা এখানে দেখতে পাচ্ছিস, ঠিক আছে? তুই যদি প্রিজমের মধ্যে দিয়ে লাইটটাকে দেখিস, লাইটটাকে এই সব জায়গায় দেখতে হবে, এখানে থাকবে না। কেন বলতো? লাইট রে ওইখান থেকে প্রিজমের এসে পড়ছে, এটা হলো তার বেস, ওইভাবে এসে এইদিকে বেঁকে যাচ্ছে, তাই না? আমি যখন চোখ রাখবো আলোক রশ্মিটাকে এইদিকে দেখতে পাবো সোজা, তার মানে আমি রডটাকে এই সব জায়গায় দেখতে পাবো। আমি দেখার চেষ্টা করছি, তোরাও দেখবি এরপর থেকে। আমি ওখানে রডটাকে দেখতে পাচ্ছি, বুঝতে পারলি? একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখবি। আরেকটা জিনিস খেয়াল করবি, সেটা হচ্ছে যে কোনো লাইট সোর্স, রড হোক বা অন্য কোনো লাইট সোর্স হোক না কেন, ওর চারপাশে তুই রামধনুর মতো 7টা কালার দেখতে পাবি। যেমন আমি যখন এই রডটাকে দেখছি, রডের সাদা কালারও বুঝতে পারছি, আর তার চারপাশে 7টা কালার দেখতে পাচ্ছি, যদি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে গেছে। কেন হচ্ছে? বিচ্ছুরণ বলে একটা টপিক আছে, ক্লাস 10-এ পড়েছিস, এখানেও তোরা আবার ডিটেলসে পড়বি। আলোক রশ্মি, সাদা আলোক রশ্মি এসে কী হচ্ছে, 7টা বনে ভেঙে যাচ্ছে বলে তুই ওই রামধনুর মতো জিনিসগুলো দেখতে পাচ্ছিস। রড ছাড়াও যে কোনো দিকে তাকাবি, ওই 7টা আলো তুই দেখতে পাবি, বুঝতে পারলি? সবাই একবার একবার করে দেখ, যে কোনো আলোক সোর্সের দিকে তাকা, আমার দিকে তাকাবি না, দেখতে পাবি না। ওই রডের দিকেই মুখ করে রেখেছে ঘচু। রড থেকে আলোক রশ্মি এইভাবে আসবে, এই দিকে বেঁকে যাবে, তার মানে ওই দিকে দেখতে পাবি, তোর চোখ ওই দিকে কর। হ্যাঁ, ঘুরিয়ে পিছিয়ে কর না, নিজেই বুঝে যাবি কি আছে। কার মধ্যে দিয়ে দেখছিস রে? আয়তকার তল দিয়ে দেখ। শিখাতে হবে তোদেরকে, দাঁড়া। তুই ওর মধ্যে দেখ কোনো কিছু দেখতে পাচ্ছিস কিনা। হ্যাঁ, তুই যেটাকে দেখতে পাচ্ছিস সেইভাবে ঘোরানোর চেষ্টা কর। এটা ভিডিও কি করে করবো? যাই হোক, লাইট অফ করছি। হ্যাঁ, কেউ কাউকে মারবি না। ওই তো দেখা যাচ্ছে তো সবাইকে। প্রথমে একটু ডিজে চালিয়ে দিই। এটা ফিজিক্স এক্সপেরিমেন্ট না, এটাই লাইটের মধ্যে ফিচার ছিল, দেখিয়ে দিলাম। মাঝে মাঝে কালী পূজাতেও কাজে লাগবে এটা। যার লাইটিং কেনার সামর্থ্য নেই আমার কাছ থেকে নিয়ে যাস, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কাজ এটা না, কাজ অন্য কিছু। এইটা হলো লেজার লাইট, ঠিক আছে? ঘর যদি এটা চোখে পড়লে কিন্তু ক্ষতি করবে, যথেষ্ট পাওয়ার আছে এই লাইটটার। চোখে পড়ছে না তো, উপরে যাচ্ছে। আচ্ছা, লাইটের যে রেটা যাচ্ছে, সেই রেটাকে দেখতে পাচ্ছিস চোখে তোরা? অন্ধকার আলোতে খুব ভালো বোঝা যাবে, দেখ রেটাকে বোঝা যাচ্ছে স্পষ্ট। ওই যেখানে প্রতিবিম্ব তৈরি করছে সেটা দেখবি না, শুধু রেটা দেখ, আলোক রশ্মি কীভাবে যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে আলোক রশ্মিটা যাচ্ছে, এবার প্রিজমের মধ্য দিয়ে যাবে, ওর প্রতিসরণটা শুধু খেয়াল করবি কোন দিকে ঘুরে যাচ্ছে, প্রিজমের মধ্যে দেখাচ্ছি আমি। আচ্ছা দেখ, প্রিজমের বেসকে নিচের দিকে রেখেছি, দেখা যাচ্ছে না? একটু লাইটটা দিই। প্রিজমের বেসটাকে নিচের দিকে রেখেছি, এটা বেস, এটা হলো প্রতিসারক তল, এটাও একটা প্রতিসারক তল। যে কোনো একটাতে লাইট পাস করবো, আর একটা দিয়ে বেরাবে। তোদের মনে কি হচ্ছে, আমি যদি লাইটটাকে এদিক দিয়ে ফেলি, লাইটটা ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে যাওয়া উচিত, ভূমির দিকে বেঁকে যাবে। আমি তাই করবো, দেখ আমি ওপরের দিকে পাঠাবো, অথচ যাবে নিচের দিকে, ঠিক আছে? লাইট অফ করে দেখাচ্ছি। লাইট এইভাবে যাচ্ছে, এর মধ্যে আমি প্রিজম ঢোকাচ্ছি, দেখ বাকলো, বুঝতে পারছিস? প্রিজমের মধ্যে লাইট পাটটাও দেখা যাচ্ছে ইয়েলো কালারে, হচ্ছে না? দেখ আমি যতই ওপরে দিয়ে করি, আলটিমেট যাওয়ার কথা এই দিকটা, কিন্তু প্রিজম যেই ঢুকিয়ে দিলাম পুরোপুরি বেঁকে গেল, বুঝতে পারছিস? এইভাবে যাচ্ছে। এবার দেখ আমি আপতন কোণটাকে, এই যে একটা আপতন কোণ দেখতে পাচ্ছিস, আপতন কোণটাকে বাড়াবো, দেখ নির্গমন কোণটা কমছে ধীরে ধীরে। একটা সময় আছে প্রিজমের তল ঘেঁষে চলে যাচ্ছে আর বেরাচ্ছে না, দেখতে পাচ্ছিস? আমার দিকে তাকাবি না, এইদিকে তাকা। এই দেখ পুরোপুরি বেঁকে গেল, আর দেখা যাচ্ছে না। তার মানে কি আমি সংকট কোণে ফেলে দিয়েছি? শর্তগুলো মনে পড়ছে?
যখন আমি লেন্স করাবো তোদের, লেন্স দিয়ে আর এটাকে কাজে লাগিয়ে রামধনু তৈরি করবো, তখন আরও ভালো মতো বুঝতে পারবি। তোরা যেটা বুঝতে পারছিলি না, এই লেখাগুলো এখানে আছে, লেখা থেকে মনে কর আলোক রশ্মি বেরাবে, কীভাবে বেরাবে? এইভাবে, চোখে পড়ছে না তো করো, হ্যাঁ এইভাবে আলোক রশ্মি বেরাচ্ছে। তোরা প্রিজমটাকে ধরছিলি এইভাবে, দেখ কোন দিকে বেঁকে গেল রে, লাইট কোন দিকে যাচ্ছে? আমার চোখেই পড়ছে, এই দিকটাতে আসছে। তার মানে দেখ, তোদের ওদিক থেকে যদি এই লেখাটাকে দেখতে হয়, কি করতে হবে? দেখ বাকছে আলোক রশ্মি, বুঝতে পারছিস? মানে তোদেরকে তাকাতে হবে কোন দিকে? ওই দিকটাতে তাকাতে হবে, তাহলে তুই এই লেখাটাকে দেখতে পাবি। ক্লিয়ার হয়েছে? এই ছিল প্রিজম। এবার এটা দিয়ে রামধনু তৈরি করে দেখায়, তার জন্য লেজার লাইট কাজে লাগবে না, হোয়াইট লাইট কাজে লাগবে। হোয়াইট লাইট কাজে লাগবে। একটা ফ্ল্যাশ দে আমাকে, কারো মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে দে, ব্রাইটনেস বেশি হবে এরকম ফ্ল্যাশ চালিয়ে দে। টর্চ নিয়ে ঘুরছিস? ভালো কাজ করেছো, কিছু তো কাজে লাগলো। দেখবি রামধনু ক্রিয়েট হবে। কোথায় ক্রিয়েট হচ্ছে বলতো? আমার হাতের ছায়াতে। আরো ভালো করে করতে চাইলে মোবাইলের ফ্ল্যাশে ভালো বোঝা যাবে রে। এটা মোবাইলের ফ্ল্যাশ দে আমাকে। তৈরি হচ্ছে দেখ, আমার পেছনে দে ফ্ল্যাশ দে। তোর তো ইয়েলো কালার লাইট রে। ওই দেখ, ওই বোর্ডটাতে তৈরি হয়েছে, পাচ্ছিস? অন্য বোর্ডে দেখতে পাচ্ছিস না? অন্ধকার ঘরে ভালো স্পষ্ট বোঝা যায়। মোটামুটি কালারগুলো দেখতে পাচ্ছিস তো? প্রিজমের থেকেও ভালো কালার তৈরি করা যাবে, রামধনু তৈরি করা যাবে জল আর কাঁচ দিয়ে। দেখেছিস ভিডিওটা? জল আর কাঁচ দিয়ে এর থেকে ভালো প্রতিবিম্ব তৈরি করা যাবে, স্পষ্টভাবে রামধনু বোঝা যাবে। বাড়িতে করে দেখতে পারিস একবার। কাঁচ টাচ জোগাড় করার জন্য তার কোথাও যেতে হবে না, বাড়ির আয়না নিয়েই করবি। একটা বড় গামলার মধ্যে জল নিয়ে ওর মধ্যে কাঁচ নিবি, আর সূর্যের রশ্মি লাগবে, দুপুরবেলা করতে হবে। আর কোনো অন্ধকার ঘরে প্রতিবিম্বটা তৈরি করবি। আমি তো বাথরুমে তৈরি করেছিলাম, ছবিটা দেখবি। মানে আমি বাইরে ছিলাম, প্রতিবিম্বটা বাথরুমে তৈরি হচ্ছিল। বাড়িতে দেখিস। যাই হোক, আজকে এইটুকুই। লেন্সের দিন আরো ভালো ভালো প্রতিবিম্ব দেখাবো।